ঠিক আছে। তো আজকে আমরা মেইনলি শুরু করব হচ্ছে এইচটিএমএল হচ্ছে আমরা আজকে বেসিক ক্লাস নিয়ে আলোচনা করার কথা। বেসিক ক্লাসের ক্ষেত্রে ধরো এইচটিএমএল এর টেবিলের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো আছে আমাদের ফোর্থ লেসন থেকে টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা এক্সামে টেবিল থেকে একটা না একটা কোশ্চেন আসবেই। সো টেবিল থেকে যেহেতু আমাদের কোশ্চেন আসবে, সেই ক্ষেত্রে আমরা একটা টেবিলকে কিভাবে প্রপারলি কমপ্লিট করা যায় আমরা দুইটা লাইভ ক্লাসের মাধ্যমে এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাইভে জয়েন করতে পারো, আর তোমরা যারা জয়েন করছো সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো অথবা গ্রুপে শেয়ার করে দিতে পারো। আমাদের লাইভটাকে শেয়ার করে দাও যাতে করে তারা সহজেই টেবিলগুলোকে বুঝতে পারে। আর একটা টেবিলের একদম বেসিক থেকে শুরু করে এইচটিএমএল এর স্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয় বিষয় আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি এইচটিএমএল দিয়ে কোনো একটা টেবিলকে সলভ করতে যাই, আজকে আমরা সম্পূর্ণভাবে বেসিক টেবিল আলোচনা করব যে একটা সিম্পল একটা বেসিক টেবিল কিভাবে তৈরি করা যায়। আর এর পরবর্তীতে আমরা নেক্সট লাইভে যাব, সেখানে আমরা একটু ডিফারেন্ট টাইপের টেবিল দেখবো, যেমন রো স্প্যান কল স্প্যান ব্যবহার করার বিষয়। আজকের প্রথম ক্লাসে আপাতত আমরা রো স্প্যান কল স্প্যান দেখবো না, শুধুমাত্র একটা সিম্পল টেবিল এবং এটাকে কিভাবে একটু ডিফারেন্ট ভাবে কাজ করা যায় এন্ড কোডিং এর একদম শুরু থেকে বোঝার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি, আমরা প্রথমেই যদি দেখি আমাদের এইচটিএমএল এর কথা বলছে, আমরা সবাই জানি এইচটিএমএল এর ফুল ফর্মটা কি ছিল? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মূলত এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে কি করা হয়? কোন একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আর এই ওয়েবসাইটের মধ্যে ইন্টারমিডিয়েট লেভেলে কোন একটা টেবিল তৈরি করার জন্য এইচটিএমএল টাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এইচটিএমএল এর ভিতরে যাবতীয় কাজ করা হয় মূলত ট্যাগ দ্বারা। সো ট্যাগের যদি আমরা কনসেপ্টে খেয়াল করি, যে এইচটিএমএল এর ট্যাগের ক্ষেত্রে মূলত এখানে দুইটা ট্যাগ ইউজ করা, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। এই হচ্ছে দুইটা ট্যাগ। আর এই দুইটা ট্যাগের মাধ্যমে সিম্পল আমরা কি করতে পারি? একটা এইচটিএমএল স্টার্ট করতে পারি এবং এইচটিএমএল টাকে ক্লোজ করতে পারি। এখন এইটা দিয়ে যেহেতু আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা করব, তাই অনেক স্টুডেন্টদেরই আছে যাদের এইচটিএমএল এর বেসিক জানা নাই। যদি এইচটিএমএল এর স্ট্রাকচারের বেসিক জানা না থাকে, সেই ক্ষেত্রে আগে আমরা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার জানার চেষ্টা করব। আমরা জানি একটা এইচটিএমএল এর মূলত কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে, যার দুইটা অংশের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে হেড আর দ্বিতীয়টা হচ্ছে কি বডি। সো তুমি যখনই কোনো একটা এইচটিএমএল এর কোডিং করবা, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এইচটিএমএল এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি। তোমাকে দুইটা অংশ নিয়ে কাজ করতে হবে, যেখানে হেড অংশের ভিতরে তোমার কি ব্যবহার করা হবে? সিম্পল তোমার যে ওয়েবসাইটের টাইটেল বা শিরোনাম অথবা ল্যাঙ্গুয়েজ রিলেটেড বিষয় অথবা অন্য একটা ভাষা যেমন সিএসএস বা অন্য ভাষাগুলোকে যুক্ত করার বিষয়। এখন এই যাবতীয় বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইন্টারমিডিয়েটে মোস্ট অফ দ্য টাইম টাইটেল ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহারের প্রয়োজনই হয় না, যেহেতু তোমাদের সিএসএস নাই। সেই ক্ষেত্রে তোমাদের এইচটিএমএল এর শুধুমাত্র টাইটেল ছাড়া অন্য কিছু ব্যবহারের প্রয়োজন হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা হেড অংশের ভিতরে এখানে কি ইউজ করার চেষ্টা করব? টাইটেল ইউজ করার চেষ্টা করব। এবং আমাদের যেই ওয়েবসাইটের যে ডিসপ্লে পার্টটা থাকে, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের ভিতরে যে অংশগুলো দেখতে পাই খালি চোখে, এই যাবতীয় অংশগুলা প্রদর্শন করার জন্য আমাদের টোটাল কাজটা করা হবে কোন জায়গায়? বডির অংশ। অর্থাৎ তোমরা যদি বডিটাকে ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা সুবিধা হবে। আমরা যদি খেয়াল করি, এখানে হেড অংশের ভিতরে টাইটেল ইউজ করবো, আর বডির অংশের ভিতরে কি বলছি? ডিসপ্লেড পার্ট। ডিসপ্লেড পার্ট বলতে কি বোঝায়? তুমি একটা ওয়েবসাইটে ঢুকছো, ধরো তুমি দারাজে ঢুকছো অথবা ফেসবুকে ঢুকছো, ঢোকার পরে তুমি তোমার চোখের সামনে যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলা হয়? ডিসপ্লেড অংশ। আর এই ডিসপ্লেড অংশ সম্পূর্ণটাই কোথায় থাকে? বডির অংশের ভিতরে। অর্থাৎ তুমি যখন এইচটিএমএল কোডিং করবা, তোমাকে হেড অংশের ভিতরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে টাইটেল, আর বডির অংশে যে পার্টটা লিখবা তুমি, সেই সম্পূর্ণ পার্টটা তোমার আউটপুটে শো করবে। বডির অংশে আমি যাই লিখবো, সেটা ট্যাগ দিয়ে লিখি বা ট্যাগ ছাড়া লিখি, যাই লিখি না কেন, সেটা বডির অংশের লিখলেই সেটা আউটপুটে শো করবে। এটা মাথায় রাখবা জাস্ট। এবার যদি দেখি যে এইচটিএমএল এর যেহেতু আমাদের এখানে দুইটা পার্ট দেওয়া আছে, একটা এইচটিএমএল শুরু করার জন্য আমরা এই একটা সাইন ইউজ করব, যেটা বলে ওপেনিং সাইন, এটাকে কি বলা হয়? ক্লোজিং সাইন। তার মানে আমরা যদি সিম্পল একটা এইচটিএমএল শুরু করতে যাই, আমাকে কি করতে হবে? এইচটিএমএল ওপেন করতে হবে এবং এইচটিএমএলটাকে ক্লোজ করতে হবে। এরপর যদি খেয়াল করি, আমাদের একটা এইচটিএমএল এর মূলত কি বলা হয়েছে? দুইটা অংশ বলা হয়েছে, একটা হচ্ছে হেড অংশ আর দ্বিতীয়টা হচ্ছে বডির অংশ। তো আমরা যদি খেয়াল করি, প্রথম পার্ট একটা হেড শুরু করবে কিভাবে? হেড ওপেনিং এন্ড ক্লোজ করবে কিভাবে? হেড ক্লোজিং। তো আমরা যদি 3 নাম্বার দেখি, হেড অংশের ভিতরে একটা টাইটেল ইউজ করা যেতে পারে, আর টাইটেলের জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড টাইটেল ট্যাগ, যার শুরু আছে এবং শেষ আছে। তো তোমরা যে কোনো একটা হেড অংশের ভিতরে যে কোনো ওয়েবসাইটে টাইটেল ইউজ করতে চাও, তোমরা টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারবা। এরপর যদি খেয়াল করি আমরা, যে এরপর আমাদের বডির অংশ আছে। সো বডির অংশের ভিতরে বডির কোনো কাজ করতে গেলে বডির ওপেনিং পার্ট এবং বডির ক্লোজিং পার্ট নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ যখন কোনো একটা বডি শুরু করব, আমরা বডির ওপেনিং দিয়ে শুরু করব, যখন শেষ করব আমরা বডির ক্লোজিং দিয়ে শেষ করে দিব। এটা হচ্ছে কি আমাদের মূলত এইচটিএমএল এর স্ট্রাকচারের প্রথম পার্ট। এখন বিষয়টা হচ্ছে, অনেক স্টুডেন্টই বলবে যে আমরা যেহেতু টেবিলের কাজ করতেছি, তো এখানে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার কেন জরুরি হইতেছে? এখন তোমরা তো পূর্ববর্তী ক্লাসগুলোতে ছিল না, যেহেতু আমাদের এগুলো ছিল পেইড ক্লাস, এন্ড তোমরা যেহেতু পেইড ক্লাসগুলোতে ছিল না, আজকে আমরা সাডেনলি আমাদের পেইড ক্লাসটাকে ফ্রি করে দিচ্ছি, শুধুমাত্র আজকে এবং পরবর্তী দুইটা ক্লাস। যেহেতু টেবিলটা খুব গুরুত্বপূর্ণ, এটা যেহেতু ফ্রি করে দিচ্ছি, তাই আজকে আমরা একদম শুরু থেকে, যেমন অনেক স্টুডেন্ট আজকে জয়েন করবে যারা আমাদের ব্যাচের বাইরে অর্থাৎ পেইড ব্যাচের বাইরে আছে, তারা জয়েন করবে। তো তাদের জন্য আমরা জাস্ট বোঝানোর জন্য যে একটা এইচটিএমএল শুরু করা হয় কি দিয়ে?
HTML এর এই পার্টগুলো দিয়া। এবার যদি দেখি এই পার্টগুলোর উপর ভিত্তি করে একটা HTML এর স্ট্রাকচার দাঁড় করে দিতে পারি আমরা। স্ট্রাকচার যদি খেয়াল করে একটা HTML এর সিম্পল স্ট্রাকচার কোথা থেকে শুরু হয়? HTML ওপেনিং থেকে। একটা HTML এর যেহেতু দুইটা অংশ আছে, অন্ধকার, আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড। ওকে ঠিক আছে এখন, আচ্ছা ওকে ওকে। আচ্ছা তোমরা একটু খেয়াল করো যে আমাদের এই সাইডটাতে লেখায় প্রবলেম হচ্ছে কিনা। না প্রবলেম হচ্ছে না আমার মতে, দেখা যাচ্ছে ঠিক আছে। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ক্লাসগুলো যাতে তারা দেখতে পায়। আর কোনো প্রবলেম হলে একটু খেয়াল করো। আমরা যদি খেয়াল করি একটা HTML শুরু করতে পারি কি দ্বারা? HTML ওপেনিং দ্বারা। একটা HTML এর যেহেতু দুইটা পার্ট আছে, প্রথম পার্ট হচ্ছে কি হেড, সো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট হেড অংশ। তাহলে আমরা এখানে শুরু করলাম আমাদের প্রথম পার্ট হেড। এখন আমরা জানি হেড অংশের ভিতরে কি থাকবে? ওয়েবসাইটের টাইটেল বা শিরোনাম, এবং এখানে আমরা টাইটেল ইউজ করার জন্য ইউজ করতে বলছি কি টাইটেল নামের একটা ট্যাগ, যার শুরু আছে আবার শেষও আছে। এবার যদি দেখি আমরা হেড অংশের ভিতরে শুরু করলাম কি আমরা টাইটেল ইউজ করলাম, টাইটেল, এন্ড টাইটেল হিসেবে যে অংশটা থাকবে সেটাকে আমরা লিখবো এবং টাইটেলটাকে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। এখন তোমার টাইটেল হিসেবে ওয়েব পেজের যে নাম আছে তুমি সেটাকে ইউজ করতে পারো, অথবা তুমি যে বিষয় নিয়ে কাজ করতেছো সেটাকে ইউজ করতে পারো। যেমন আজকে যেহেতু আমি টেবিল নিয়ে কাজ করবো, তো মোস্ট অফ দ্য টাইম এখানে টাইটেলে টেবিল ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য টাইম পরীক্ষার ভিতরে বা ম্যাক্সিমাম কোশ্চেনের ভিতরে টাইটেলগুলো উল্লেখ করা থাকে না। তাই সব থেকে বেটার তুমি যেই জিনিসটা নিয়ে কাজ করতেছো ওই জিনিসটাকেই টাইটেল হিসেবে ব্যবহার করতে পারো। এবার যদি দেখি আমাদের হেড অংশের কাজটার ভিতরে শুধু টাইটেল, শুধুমাত্র টাইটেল না, আমাদের হেড অংশের ভিতরে মেটা ট্যাগ ইউজ করা হয়, লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়। এই মেটা ট্যাগের কাজ কি বা লিঙ্ক ট্যাগের কাজ কি, এই যাবতীয় ক্লাসগুলো অফলাইন কোর্সগুলোতে পাওয়া যাবে। আর এছাড়া তোমাদের ইন্টারমিডিয়েটে কোডিং করার সময় এই মেটা বা এই যাবতীয় ট্যাগগুলো লাগবে না, শুধুমাত্র এগুলো এমসিকিউ এর জন্য খেয়াল রাখবা, মেটা বা লিঙ্ক ট্যাগ খেয়াল রাখো। এবার যদি আমরা খেয়াল করি হেড অংশ শুরু করছি, এবার হেডটাকে কি করে দিতে পারি? ক্লোজ। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে কি বডি। অর্থাৎ HTML একটা বিষয় হচ্ছে এরকম যে যখন কোন একটা ট্যাগ শুরু করা হয় তার কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব। যেমন এখানে হেড অংশের কাজ শুরু করা হয়েছে, হেডের কাজ শেষ, তাই আমরা হেডটাকে কি করে দিছি? ক্লোজ করে দিছি। এবার যদি খেয়াল করি আমাদের দ্বিতীয় পার্ট, এখানে হচ্ছে আমাদের বডির অংশ শুরু করলাম। এখন বডির অংশের ভিতরে কি থাকবে? আমি আগেই বলছিলাম যে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য যে ডিসপ্লেড অংশটা আছে, অর্থাৎ যে অংশটা ওয়েবসাইটে আমরা চোখের সামনে দেখতে পাই, এই সম্পূর্ণ অংশটাই বডির অংশে ইউজ করা হয়। তার মানে আজকে আমরা যত কাজ করব এই টোটালটাই হচ্ছে বডির অংশের মধ্যে। এই হচ্ছে আমাদের বডির অংশ। দেন বডি ওপেন করছি, বডিটাকে আমরা ক্লোজ করে দিব, এবং HTML টাকে শুরু করছি, HTML টাকে শেষ করে দিব। এই হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। তো আরেকটু যদি খেয়াল করি আমরা জানি যে HTML এর বিভিন্ন ভার্সন আছে। HTML টা আবিষ্কার শুরু হয়েছিল 1990 সালে, এবং এই সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় 5টা ভার্সন আসছে, এবং দ্য লেটেস্ট ভার্সন, দ্য লাস্ট ভার্সন হচ্ছে HTML5। আর এই HTML5 টাকে বোঝানোর জন্য মাঝে মাঝে আমরা প্র্যাকটিক্যাল কোডিং এর ক্ষেত্রে দেখি যে উপরে লেখা থাকে, এই জায়গাটা আমাদের লেখা থাকে যে লাইক লেস দেন, দেন একটা সাইন ইউজ করা হয়, ইটস কল্ড নট, যেটাকে তোমরা ইংলিশে বলো এক্সক্লেমেটরি, এটা আইসিটি তে বলা হয় নট সাইন। এন্ড দেন এখানে আমাদের লেখা থাকে ডক টাইপ, দেন আমাদের লেখা থাকে HTML, যেটাকে আমি ছোট হাতের বা বড় হাতের যে কোনো ভাবে লিখতে পারি, অনেক সময় এটা আমাদের লেখা থাকে। তো এটা দ্বারা কি নির্দেশ করা হয়? তোমার HTML এর একটা ভার্সন নির্দেশ করা হয়। তোমাদের এটা এমসিকিউতে আসতে পারে যে HTML এর ভার্সন নির্দেশ করার জন্য কোনটি ব্যবহার করা হয়। যেমন HTML এর লেটেস্ট ভার্সন হচ্ছে 5, আর এই 5 টাকে নির্দেশ করার জন্য মূলত ইউজ করা হয় ডক টাইপ HTML। এইটা যদি তুমি ব্যবহার নাও করো খাতা কলমের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনো ভুল হবে না। তো তাই আমরা এই জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করব, বাট এটা বলে দেওয়ার রিজন হচ্ছে যে এই জায়গাটা থেকে তোমাদের একটা এমসিকিউ আসতে পারে যে HTML এর লেটেস্ট ভার্সন নির্দেশ করার জন্য কোন অংশটি ব্যবহার করা হয়। এটাকে বলা হয় HTML এর 5 ভার্সন নির্দেশ করার জন্য এটা ব্যবহার করা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপর কারো কোথাও প্রবলেম হলে কমেন্টসে জানাতে পারো আমাদের। আমার এখানে কমেন্টগুলো শো করতেছে না, আমার এখানে কমেন্টই শো করতেছে না, না অনেক স্লো। হ্যাঁ শ্রাবণ পাল, থ্যাংকস ফর কমেন্টস। সাদিকুল্লাহ সাদি, আমরা একটু দেখতেছি। কারো কোনো প্রবলেম হলে এই কোডিংটুকুতে কারো কোনো প্রবলেম হলে জানাতে পারো। আমরা যদি খেয়াল করি আমাদের এই অংশটাতে যদি দেখি আমরা, স্লো কানেকশন। এনিওয়েজ, তো আমরা যদি খেয়াল করি এখানে কি কমেন্টসে কথা বলতেছে, মানে কোথাও কি আমাদের পড়া আটকায় যেতেছে বা এরকম কিছু হলে তোমরা কমেন্টসে জানাও।
ওকে, তারপরে যখন প্রবলেম দেখতেছে না, তো আমরা যদি খেয়াল করি এখানে এটা হচ্ছে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। তুমি যে কোনো কোডিং করবা জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করবা। তোমার জাস্ট সিম্পল কাজ হচ্ছে তুমি ডক টাইপটাকে ইগনোর করতে পারো, ইগনোর করার পরে জাস্ট এটা স্টার্ট করবো। অনেক সময় তোমার যদি টাইটেল দিতে বিরক্ত লাগে এই লাইনটাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, বেটার যে তুমি যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছো অবশ্যই সেখানে একটা টাইটেল ইউজ করো, এন্ড টাইটেল হিসেবে কি দিবো, তুমি যে বিষয়টা নিয়ে কাজ করতেছো এই বিষয়টা। এই হচ্ছে তোমার HTML স্টার্ট। এখন যদি দেখি যে আজকে আমাদের মেইন বিষয় হচ্ছে টেবিল নিয়ে কাজ করা। টেবিলের কনসেপ্টটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারের জন্য বা HTML শুরু করবো কিভাবে এই পার্ট থেকে আমরা মাথায় রাখবো। আজকে পুরো ক্লাসে এই জিনিসটা ইউজ করা হবে। আর সেকেন্ড হচ্ছে একটা টেবিল। তো আমি যদি এখন খেয়াল করি এখানে টেবিলের জন্য আমরা বেশ কয়েকটা ট্যাগ ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যদি একটা টেবিলের কোডিং করতে চাই তাহলে টেবিলের জন্য বেশ কয়েকটা ট্যাগ ইউজ করা যেতে পারে এবং অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে। এখন আমরা যদি খেয়াল করি এখানে ট্যাগ জিনিসটাকে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে HTML এর ট্যাগ দুইটা, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আর এই দুইটা ট্যাগের উপর ভিত্তি করে HTML এর যাবতীয় ট্যাগগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। যার একটাকে বলা হয় মূলত এমটি ট্যাগ, আরেকটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। যেমন এই যে আমি এখানে লিখছি HTML ওপেনিং, এই যে অংশটা লিখছি এই অংশটা এটাকে বলা হয় HTML এর ওপেনিং ট্যাগ। আর এই যে লিখছি আমি ক্লোজিং, এটাকে বলা হয় HTML এর ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এই যে এটাকে বলা হয় একটা ট্যাগ HTML ট্যাগ, এটাকে বলা হয় HTML এর ক্লোজিং ট্যাগ। আর মিডল যে পার্টটা থেকে এটাকে বলা হয় এলিমেন্ট পার্ট। অর্থাৎ আমাদের HTML এর ভিতরে যেখানে আমরা HTML এর ডিসপ্লেড অংশগুলোকে রাখবো সেই অংশটা এখানে থাকবে। অর্থাৎ আমি এই টাইটেলের এই অংশটাতে যেই জিনিসটা লিখবো সেটা আউটপুটে শো করবে। তো এটাকে বলা হয় ডিসপ্লেড পার্ট। তার মানে প্রত্যেকটা ট্যাগের ভিতরে ডিসপ্লেড পার্ট থাকবে। তো এই ধরনের যে ট্যাগগুলো আছে এদেরকে কি বলা হয়, এমটি ট্যাগ বলা হয়। আর কন্টেইনার ট্যাগে কি থাকবে না, মূলত এই ধরনের কোনো বিষয় থাকবে না, খেয়াল রাখবা। সো এমটি ট্যাগে এই ধরনের বিষয় থাকবে না। আর কন্টেইনার ট্যাগে এরকম ওপেনিং, ক্লোজিং এবং মিডল পার্টের একটা ডেসক্রিপশন দেওয়া যাবে। তো তোমরা লাইভটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো যে HTML এর দিয়া কিভাবে একটা টেবিলকে প্রপারলি কমপ্লিট করা যায়। খেয়াল করো, আমরা যদি দেখি এখন একটা টেবিল যেহেতু আমরা সলভ করবো, টেবিলের জন্য বেশ কয়েকটা ট্যাগ আছে। আমরা যদি প্রথমে খেয়াল করি নাম্বার 1, ধর আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করলাম, এই হচ্ছে আমাদের একটা টেবিল। এটাকে আমরা নরমাল একটা টেবিল বলতে পারি? এই যে সেই টেবিল বলা যায়? কখনোই না, কারণ এটা টেবিল হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে এরকম যে আমাদের টেবিলের ভিতরে কিছু রো থাকতে হবে এবং কলাম থাকতে হবে। অর্থাৎ তোমার টেবিলে যদি রো অথবা কলাম কোনো একটা বিষয় থাকে তাহলে এটাকে টেবিল বলতে পারবো। যেমন আমি যদি খেয়াল করি এই যে অংশটা আছে এই অংশটাকে কি বলা হয়, টেবিলের রো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কয়টা রো ক্রিয়েট করছি, 1 2 3 4, সেটাকে কি বলা হয়, টেবিলের রো। 4টা রো ক্রিয়েট করা হয়েছে। এইবার এটাকে আমি একটা টেবিল বলতে পারি। আবার আমি যদি আলাদাভাবে একটু দেখতে যাই যে এরকম আমি একটা টেবিল ক্রিয়েট করলাম এবং এই টেবিলের ভিতরে আমি লম্বালম্বি কিছু দাগ ব্যবহার করলাম, এদেরকে বলা হয় টেবিলের কলাম। আর সেই ক্ষেত্রে এটাকে আমরা একটা টেবিল বলতে পারি। অর্থাৎ একটা টেবিল হওয়ার শর্ত হচ্ছে সেখানে রো থাকতে হবে এবং কলাম থাকতে হবে। যদি রো এবং কলাম দুইটাই থাকে তাহলে সেটাকে কি বলা হবে, টেবিল। আর যদি শুধুমাত্র রো বা শুধুমাত্র কলাম এটাও থাকে তাহলে এটাকে কি বলা হবে, টেবিল বলা হবে। তাহলে এই হচ্ছে টেবিলের রো, সেখানে আমি আরো কিছু কলাম এড করার চেষ্টা করলাম, এই হচ্ছে আমাদের টেবিলের কলাম। এইবার আমরা এটাকে কি বলতে পারি, একটা টেবিল বলতে পারি। এবং টেবিল তৈরি করার জন্য আমাদের HTML এর ক্ষেত্রে একটা ট্যাগ ইউজ করা হয় যার নাম হচ্ছে টেবিল ট্যাগ, যেটাকে আমরা শুরু করতে পারি কি দ্বারা, টেবিল ওপেনিং দ্বারা, এবং শেষ করতে পারি কি দ্বারা, টেবিল ক্লোজিং দ্বারা। আমরা যদি খেয়াল করি তুমি যখনই কোনো একটা HTML এর টেবিল নিয়ে কাজ করবা তোমাকে অবশ্যই কি করতে হবে, টেবিল ওপেন করতে হবে এবং টেবিল ক্লোজ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি টেবিলটাকে স্টার্ট করলা। এবার যদি দেখি এই টেবিলের ভিতরে আমরা দুই ভাবে কাজ করছি। যে টেবিলের ভিতরে কি বলছি আমরা, যেখানে রো ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে আমাদের টেবিলের রো এর অংশ, এটা হচ্ছে আমাদের টেবিলের রো, এবং লম্বালম্বি যে দাগ আছে এদেরকে বলা হয় কলাম। আর এই রো নির্দেশ করার জন্য টেবিলের ভিতরে একটা ট্যাগ ইউজ করা হয় যার নাম হচ্ছে টিআর ট্যাগ। এখানে টিআর বলতে কি বোঝানো হয়, টেবিল রো। তো আমরা যদি খেয়াল করি টিআর দ্বারা কি বোঝাচ্ছে, টেবিল রো। তার মানে তুমি যদি কখনো কোন একটা টেবিলের রো ব্যবহার করতে চাও তোমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে, টিআর ট্যাগ। এছাড়াও আমরা টিআর ছাড়াও টেবিলের ভিতরে আরো একটা ট্যাগ ইউজ করতে পারি। যেমন এটা তো আমাদের রো ছিল, রো ছাড়া আমাদের যে লম্বালম্বি যে দাগগুলো আছে এর মাধ্যমে তৈরি করা হয়েছে কলাম। প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম। এবং কলামের জন্য একটা ট্যাগ ইউজ করা হয় যার নাম হচ্ছে টিসি ট্যাগ। এখানে টিসি দ্বারা কি নির্দেশ করা হচ্ছে, টেবিল কলাম। তো এইখানে আমরা সাধারণত টেবিল কলাম ট্যাগটাকে ব্যবহার করব না, বাট তারপরে বলতেছি এমসিকিউর জন্য বলতেছি টেবিল কলাম ট্যাগটা এই জন্য ব্যবহার করব না কারণ আমরা যেহেতু টেবিলটাকে কাজ করব তখন আমরা রো নিয়েও কাজ করতে পারি আবার কলাম নিয়েও কাজ করতে পারি। যেহেতু আমরা রো এবং কলাম দুই ভাবেই কাজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করব, হয় রো নিয়ে না হলে কলাম নিয়ে। আমরা দুইটাকে একসাথে করব না, সেই ক্ষেত্রে আমাদের ঝামেলা হইতে পারে। তাই আমরা টেবিলের হয় রো নিয়ে কাজ করব আর না হলে কলাম নিয়ে কাজ করব। এরপর যদি আমরা খেয়াল করি এই টেবিলের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকতে পারে। যেমন ধরেন আমি প্রথমে এখানে লিখলাম হচ্ছে নেম, এরপর লিখলাম আমরা রোল, এরপর লিখলাম আমরা জিপিএ।
তো এইখানে যে আমি তথ্যগুলো দিচ্ছি, এই যে তথ্যগুলো আছে এদেরকে কি বলা হয়? টেবিলের হেডিং বলা হয়। এখন হেডিং অংশটা কোনটা? অবশ্যই মনে রাখবা, তোমার টেবিলের প্রথম রোতে যারা থাকবে, যেমন এই যে অংশটা আছে, এই প্রথম রোতে যারা থাকবে এদেরকে কি বলা হয়? টেবিলের হেডিং বলা হয়। আর এই যে হেডিং গুলো আছে, এই হেডিং গুলা থেকে আমাদের কিভাবে কাজ করতে হবে? যে হেডিং এর এই প্রথম লাইন ব্যতীত বাকি যারা আছে তাদেরকে বলা হয় ডেটা। তার মানে এখন যদি প্রথম রোতেও বাকি রো এর মতো, অর্থাৎ এই রো এর মতো যদি আমরা তথ্যগুলো ব্যবহার করি প্রথম রোতে, তবে কি সেটাকে হেডিং বলা হবে? না। প্রথম কথা হচ্ছে, হেডিং হওয়ার প্রথম শর্ত তাকে প্রথম রোতে থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এই তথ্যগুলোকে অবশ্যই বাকি তথ্যের চেয়ে ডিফারেন্ট হতে হবে। বাকি তথ্যের চেয়ে ডিফারেন্ট বলতে কেমন? যেমন উপরে যে তথ্য আছে নেম, এখানে নেম বলতে বুঝে নিচ্ছে নাম, এবং তার ভিতরে যে তথ্যগুলো থাকবে সেগুলো অবশ্যই কেমন হবে? রহিম, করিম, জব্বার, বা রোল নিচে কি থাকবে? 101, 102 বা 103, জিপি এর নিচে মান থাকবে। অর্থাৎ উপরে যে তথ্যগুলো আছে এদেরকে বলা হয় অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটের বিষয়গুলো তোমরা 6 নম্বরে পড়বা, যদিও এখানে আমাদের আছে যে আমরা এখানে অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, খেয়াল রাখবা। তো এখানে অ্যাট্রিবিউট বলা হয় প্রথম রোতে, আর এই অ্যাট্রিবিউটের বিভিন্ন মান আছে বিধে এদেরকে কি বলা হবে? হেডিং বলা হবে। অর্থাৎ এই নেমের যদি আমরা মান দেই, যেমন আমি দিলাম রহিম বা করিম, এই যে রহিম বা করিম ব্যবহার করছে, এটা হচ্ছে নামের ভ্যালু, অর্থাৎ নেমের ভ্যালু, তাই নেমটাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট, বাকি দুটাকে বলা হয় ভ্যালু। আর যারা এরকম অ্যাট্রিবিউট এবং প্রথম রোতে আছে তাদেরকে বলা হবে টেবিলের হেডিং। অর্থাৎ টেবিলের হেডিং এর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড টিএইচ ট্যাগ, যার শুরু আছে আবার শেষও আছে। এটা কি বলতে পারি? টেবিল হেডিং ট্যাগ। একটু খেয়াল রাখবা, আমরা যদি খেয়াল করি তাহলে প্রথম রোতে, অর্থাৎ টেবিলের এই যে প্রথম রোতে আছে যারা আছে এদেরকে কি বলা হচ্ছে? টেবিলের হেডিং। আর এই হেডিং ব্যতীত, অর্থাৎ এই রোটাকে বাদ দিলে, প্রথম রো বাদ দেওয়ার পরে হেডিং বাদ দেওয়ার পরে বাকি যে তথ্যগুলো আছে এদের সবাইকে বলা হবে কি? টেবিলের ডেটা। যেমন আমরা বললাম রহিম, করিম, বা এখানে একটা দিলাম ধরো আকাশ, আমরা রোল ইউজ করলাম ধরো 101, 102 বা 103। এছাড়া আমরা ইউজ করতে পারি 5.00, জিপিএ 4.80 বা 5.00। আমি এই যে তথ্যগুলো ব্যবহার করছি, এই তথ্যগুলোকে কি বলা হয়? একটা টেবিলের ডেটা। এবং ডেটা হওয়ার জন্য এখানে কিছু শর্ত ইউজ করা হয়, যার নাম হচ্ছে টিডি ট্যাগ। আমরা যদি খেয়াল করি, টিডি এটা দ্বারা কি নির্দেশ করা হবে? টেবিলের ডেটা। সে হচ্ছে টেবিলের ডেটা। আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি সবাই, যেহেতু আমরা ফ্রি ক্লাস দিতেছি, আমরা এপ্রিল মাসের প্রায় 10 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের এই পেইড ক্লাসগুলো তোমরা ফ্রিতেই পাবা। আর এরপর যদি তোমরা তোমাদের এইচএসসি 25-এর যে স্টুডেন্টরা আছো, তোমাদের যদি এরকম মনে হয় যে পরীক্ষার আগে কোন একটা অধ্যায়ের উপরে তোমাদের প্রিপারেশনটা কম আছে, তোমরা একটা অধ্যায় উইক, যেমন 5-এ অথবা 4-এ অথবা 3, যে কোনো অধ্যায়গুলোতে তোমরা উইক আছো, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে অধ্যায় ভিত্তিক ভাবে জয়েন হতে পারো। তোমরা এই ক্ষেত্রে আমাদের কি করবা? যে তোমার 3rd লেসন বা 4th লেসনে প্রবলেম হচ্ছে, তুমি জাস্ট 4th লেসনের জন্য পেইড করবা, এন্ড 4th লেসন আমাদের অফলাইন বা পেইড কোর্সগুলোতে জয়েন করতে পারবা। খেয়াল রাখবে এটা। তো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, কমেন্টসে জানাতে পারো, কারো বুঝতে কোথাও প্রবলেম হলে বলতে পারো। স্যার রাইট সাইডটা ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু দেখো তো রাইট সাইডটা, পাশটা। ওকে, একটু খেয়াল করো। ওকে, শিহাব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমার? ঠিক আছে, ওকে, দেখো তো রাইট সাইডে ঠিক আছে কিনা। আর এরপরে তোমরা মেইন দেখো যে টপিকটা বুঝতে পারতেছি কিনা। তো আমরা যদি খেয়াল করি, টিটি দ্বারা কি বোঝাচ্ছে? টেবিলের ডেটা। এখন এইখানে আমাদের প্রথম রোতে যারা ছিল, অর্থাৎ এই যে রোতে যারা ছিল, এদেরকে সবাইকে বলা হয়েছে হেডিং। আর এরা শর্ত পূরণ করছে, কারণ হচ্ছে এরা প্রথম রোতে আছে, আবার এরা বাকিদের চেয়ে ডিফারেন্ট আছে। আবার যদি খেয়াল করি, এই হেডিং বাদে যারা আছে এই টেবিলে, এদেরকে বলা হয় কি? টেবিলের ডেটা। আর এই ডেটা হওয়ার জন্য শর্ত কি? তারা প্রথম রো এর বাইরে আছে, যদি এরকম কোনো কথা নাই। যারা ভ্যালু, অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালু যারা, তাদেরকে আমরা ডেটা বলতে পারি। এখানে যদি আমরা খেয়াল করি, এটা হলো টিডি ট্যাগ। এরপরে আমাদের হতে পারে কি? এই টেবিলের একটা নাম থাকতে পারে। ধর আমি এখানে টেবিলের একটা নাম দিলাম, দ্যাট ইজ কল্ড রেজাল্ট। এখানে যদি আমরা খেয়াল করি, রেজাল্ট হচ্ছে টেবিলের নাম, যেটা দ্বারা এই টেবিলটাকে রিপ্রেজেন্ট করা হবে। অর্থাৎ কোন একটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে এইটা কিসের টেবিল ছিল, যেহেতু এটা রেজাল্ট লেখা আছে, তার মানে এটা একটা রেজাল্টের টেবিল দেওয়া ছিল। আর কোন একটা রেজাল্টের যে এই যে টেবিলের যে নামটা, যেই নামটা দিয়ে টেবিলটাকে রিপ্রেজেন্ট করা হয়, এই নামটাকে বলা হয় টেবিলের ক্যাপশন। কি বলা হয়? ক্যাপশন। আর ক্যাপশনের জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি, দ্যাট ইজ কল্ড ক্যাপশন ট্যাগ, যার শুরু আছে আবার কি আছে? শেষও আছে। এই হচ্ছে আমাদের ক্যাপশন ট্যাগ। তাহলে এই টেবিলের ক্যাপশন হিসেবে আমরা কি ইউজ করছি? রেজাল্ট। এখন তুমি যখন কোন একটা টেবিল বা বেসিক টেবিল নিয়ে কোডিং করবা, তখন তোমাকে জাস্ট এই কয়েকটা ট্যাগ মনে রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে HTML এর স্ট্রাকচার। তোমরা একদম যারা বিগিনার্স আছো, অর্থাৎ তোমরা কখনো টেবিলের কাজ করো নাই, ফর দা ফার্স্ট টাইম করতেছো,
সেই ক্ষেত্রে তোমরা জাস্ট এই স্ট্রাকচারটাকে মনে রাখো। তোমরা যে কোনো HTML এর যে কোনো কোডিং করতে চাও তোমাকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আর এই যে বডির অংশের ভিতরে যে ডট ডট দিছি আমরা, এই অংশটাতে আমরা এই টেবিলটাকে আজকে ব্যবহার করব। আর এই টেবিলটাকে ব্যবহার করার জন্য আমাদের এই যাবতীয় ট্যাগগুলো ইউজ করা হবে। যেমন আমরা যদি খেয়াল করি এখানে আমাদের টেবিল ট্যাগ ইউজ করা হবে টেবিলের জন্য। টেবিলের ভিতরে রো আছে এবং কলাম আছে, রো এর জন্য ট্যাগ ইউজ করা হবে টিআর ট্যাগ, এবং কলামের জন্য যে লম্বালম্বি যে কলাম আছে কলামের জন্য কলাম ট্যাগ। যেহেতু আমরা যে কোনো একটা তথ্য দিয়ে কাজ করতে পারবো, যেমন রো ব্যবহার করে টেবিলটারও সলভ করতে পারবো, যেমন রো, ফার্স্ট রো, সেকেন্ড রো বা থার্ড রো। আবার কলাম দিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। যেহেতু আমরা যে কোনো একটা ব্যবহার করবো আর একটা ইগনোর করবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে মোস্ট অফ দ্য টিচাররা রোই ব্যবহার করে, কলম ব্যবহার করে না, তাই আমরা কলমটাকে আপাতত স্কিপ রাখলাম। বাট এটা মনে রাখবো এমসিকিউর জন্য, তোমাদের এমসিকিউ তে বলা হবে যে নিচের কোন কোন ট্যাগগুলো টেবিলের জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে টিআর ট্যাগ, টিসি, টিএসটিডিটি, এরা যাবতীয় জিনিসগুলাই টেবিলের জন্য ব্যবহার করা হয়। অনেক সময় মনে হতে পারে যে টিসি মনে হয় টেবিলের ট্যাগ না, অবশ্যই টিসি টেবিলের ট্যাগ, খেয়াল রাখবেন। এবার যদি দেখি এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোর আবার অ্যাট্রিবিউট ইউজ করা হয়। এখন অ্যাট্রিবিউট মানে কি একটু বোঝার চেষ্টা করো। অ্যাট্রিবিউট হচ্ছে যার সাহায্যে কোন একটা ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য প্রকাশ করা হবে, এটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট। একটু মনোযোগ দাও, আমি কি বলছি। ট্যাগ, এই ট্যাগের যেমন টেবিল ট্যাগ, এই টেবিল ট্যাগের একটা কাজ আছে, সেটা হচ্ছে কি সে টেবিল শুরু করবে, টেবিল শেষ করবে। বাট আমরা যদি খেয়াল করি এই টেবিলটার একটা সীমানা আছে, এই হচ্ছে আমাদের টেবিলের সীমানা। আমি যদি নির্ধারণ করি এটা হচ্ছে কি টেবিলের সীমানা, আর এই সীমানাটা কার ছিল, এখানে টেবিলের ছিল। যেহেতু সীমানাটা টেবিলের, তাই টেবিলের সাথে আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম হচ্ছে কি এই যে বর্ডার। এটা হচ্ছে কি আমাদের টেবিলের সীমানা। এবার যদি খেয়াল করি যেহেতু এটা টেবিলের সীমানা নির্দেশ করতেছে, আর এই সীমানা প্রকাশ করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করা হবে, যার নাম হচ্ছে কি বর্ডার। সো এখানে দিলাম এই যে বর্ডারটা, এই বর্ডারটা, এই যে সীমানাটা, এটা কার ছিল, একটা টেবিলের ছিল। যেহেতু এটা টেবিলের, তাই এই বর্ডারটাকে আমরা কার অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করব, টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করব। এবার যদি খেয়াল করি এটা যেহেতু একটা অ্যাট্রিবিউট, মাথায় রাখবা প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটা নির্দিষ্ট মান বা ভ্যালু আছে। অর্থাৎ অ্যাট্রিবিউটের একটা বৈশিষ্ট্য বা ভ্যালু যেটাকে আমরা প্রকাশ করব। আর এই ভ্যালুটা প্রকাশ করা হয় কিভাবে, ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে। ধরো এখানে আমরা টেবিলের একটা সীমানা দিছি, এইটার একটা কি বলা হয়, পুরুত্ব আছে, মানে একটা টেবিলের বর্ডার কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে, এটা বোঝানোর জন্য এখানে একটা মান ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি, ধরো এইখানে আমি একটা বর্ডার ক্রিয়েট করলাম এবং এইখানে আমি একটা বর্ডার ক্রিয়েট করলাম। এখন যদি তোমাদের আমি জিজ্ঞেস করি এই যে দুইটা বর্ডার ক্রিয়েট করছি, এখন বলো এই দুইটা বর্ডারের মধ্যে পার্থক্য কি, এই একটা বর্ডার, এই একটা বর্ডার। স্বাভাবিকভাবে যদি দেখি এটা আমি এক দাগ দিয়ে লিখছি, তার মানে এটা এক দাগের সমান মোটা। এটা আমি একাধিক দাগ ঘুরাইছি, এখানে একটু মোটা হয়ে গেছে এইটার চেয়ে, তার মানে এই যে পুরুত্বটা, এই পুরুত্ব প্রকাশ করার জন্য বর্ডারের ভ্যালু দেওয়া হয়। যেমন আমি যদি এখানে ভ্যালু ইউজ করি 1, তাহলে মনে রাখবা এই টেবিলের বর্ডারটার পুরুত্ব কতটুকু হবে, এরকম এক দাগের সমান হবে। আবার তুমি যদি এই বর্ডারের ভ্যালু ইউজ করো 3, তাহলে সেই ক্ষেত্রে এই বর্ডারের পুরুত্বটা কতটুকু হবে, 3 দাগের সমান। তার মানে এইখানে আমরা বলছি টেবিল হচ্ছে একটা ট্যাগ, তার একটা অ্যাট্রিবিউট ইউজ করা হবে। অ্যাট্রিবিউট মানে কি, টেবিল একটা অতিরিক্ত বৈশিষ্ট্য, কি দিয়ে প্রকাশ করা হবে, টেবিলের একটা সীমানা আছে, সীমানার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করি, তার নাম কি বলছি আমরা, বর্ডার। এখন বর্ডারের জন্য আমরা কি ইউজ করছি, এখানে বর্ডার নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। এবার যদি দেখি আমরা এই বর্ডারের মধ্যে এই 1 দিলে বর্ডারটা এক দাগের সমান মোটা হবে। আমি যদি এখানে 3 দেই তাহলে এটা 3 দাগের সমান, 2 দিলে 2 দাগের সমান, 5 দিলে 5 দাগের সমান। জেনারেলি এখন পর্যন্ত কোনো বোর্ডে টেবিলের বর্ডারটাকে মোটা বা চিকন করে নাই, বাট সামনে করতে পারে, করলে জাস্ট তোমাকে এতটুকু চেঞ্জ করতে হবে, খেয়াল রাখবা। ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। ফোর্থ লেসনের ক্লাস জান্নাতুল ইসলাম, ফোর্থ লেসনের ক্লাস কি ইউটিউবে আছে? না, আমাদের ফোর্থ লেসনের ক্লাসগুলো ইউটিউবে নাই। আমরা ইউটিউবে শুধুমাত্র বিভিন্ন বোর্ডের ক্লাসগুলো বা বিভিন্ন বোর্ডের সলভগুলো দেওয়ার চেষ্টা করতেছি। থার্ড, ফোর্থ, ফিফথ, ইন্ডিভিজুয়াল, 24-এর বোর্ড বা 25-এর বোর্ড, সরি 25 তো না, 23-এর বোর্ড, এই যাবতীয় কোশ্চেনগুলো দিছি। আর 25-এর বোর্ডগুলো হচ্ছে এখানেই পাওয়া যাবে, অর্থাৎ আমরা সরাসরি এই ক্লাসগুলোতে দেওয়ার চেষ্টা করব। এন্ড ঈদের পর থেকে হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে কোর্স তোমরা পেয়ে যাবা। তোমরা অধ্যায় ভিত্তিক ভাবে জয়েন করতে পারবা আমাদের সাথে পেইড কোর্সে। তোমার জাস্ট 3 নাম্বার অধ্যায় দরকার, তুমি জাস্ট 3 নাম্বার অধ্যায়ের জন্য এনরোল করো আমাদের সাথে। 4 নাম্বার অধ্যায় দরকার, 4 নাম্বার অধ্যায়ের জন্য এনরোল করো। 5 নাম্বার অধ্যায় থেকে শুধুমাত্র 5 নাম্বারের জন্যই টাকা পেইড করো, আর ওইটাতে তুমি জয়েন করতে পারবা। এবং তোমরা এখানে অবশ্যই 2টা ফ্রি ক্লাস করতে পারবা। 2টা ফ্রি ক্লাস করার পরে তোমরা সিদ্ধান্ত নিতে পারবা। আর এই ক্লাসটা শুরু হবে হচ্ছে মোস্ট প্রবাবলি এপ্রিলের 10 থেকে 15 তারিখের মধ্যে। এন্ড এটা সম্পর্কে আমাদের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজগুলোতে প্রতিনিয়ত ফলো করতে থাকো। এন্ড অবশ্যই তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি একটু দেখতেছি কারো কোনো প্রবলেম আছে কিনা। এমএস মাহিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্থি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? মাহিম, কি অবস্থা? মাহিম হচ্ছে আমার 24-এর ব্যাচের স্টুডেন্ট ছিল। শাকিল,
অবশ্যই তুমি ব্যাচে জয়েন করো। তুমি যেহেতু কাজে ব্যস্ত আছো রোজার সময়টাতে, অবশ্যই লাইভ ক্লাসগুলোতে জয়েন করো। তোমার যেহেতু 4 নম্বরতে তুমি হাফ ছেড়ে চলে গেছো তোমার কাজের জন্য, তো আবার তোমার পরে যেহেতু প্রবলেম যেন না হয় এটার জন্য তোমাদের জন্য লাইভ ক্লাসগুলো দেওয়া। যে অনেক স্টুডেন্টরা রোজার মধ্যে কাজ করতেছে, তো তারা জন্য এই ক্লাসগুলো তাদের টাইমলি পেয়ে যায়। তো অবশ্যই লাইভগুলো খেয়াল রাখবা। শ্রাবণ পাল স্যার চালিয়ে যান, সাথে আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক ভালো একটা জায়গা, নদীর পাড়ে বসে সবাই লাইভ দেখতেছে, ভালো। আর নদীর পাড়ে বসছো, একদম পুরা ফ্রেশ এয়ার আছে, একদম খোলামেলা পরিবেশ আছে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সাবজেক্ট চলতেছে, আর সবচেয়ে বেটার সুন্দর একটা টপিক চলতেছে। আর এই টপিকটা এইবার এইচএসসি 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেশ এয়ারে ফ্রেশ মাথায় টপিকটাকে মাথায় ঢুকায় নাও, যাতে করে টেবিলটা সলভ করতে পারো। ঠিক আছে, ভালোভাবে বোঝো। ওকে, তো আমরা যদি খেয়াল করি এই হচ্ছে আমাদের টেবিলের প্রথম অ্যাট্রিবিউট। আবার দ্বিতীয় যে কথাটা আছে, আমরা যদি দেখি এখানে আমাদের টেবিলের কিছু সেল আছে। যদি আমরা খেয়াল করি এখানে ধরো এই একটা টেবিল ক্রিয়েট করলাম, এই টেবিলের মধ্যে তোমরা যেরকম রো গুলো দেখো, অ্যাকচুয়ালি তো তোমরা যখন কোডিং করো কোডিং এর মধ্যে রো গুলো এরকম হয় না, রো গুলো ওয়ান কাইন্ড অফ এরকম থাকে। এখন কথা হলো এই যে রো গুলো আছে, সাধারণত আমাদের পরীক্ষার যে টেবিল গুলো আসে সেই টেবিলের রো গুলার হয় এরকম, লাইক এই যে এরকম, এটা হচ্ছে আমাদের এক্সামে আসে। কিন্তু তোমরা যে কোডিং গুলা করো ওই কোডিং এর মধ্যে যে আউটপুট আসবে সেই আউটপুটটা হয় এই টাইপের। তাহলে যেহেতু আউটপুটটা এই টাইপের, তুমি যে কোডিং করছো তার আউটপুট এই টাইপের, এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু ভালো করে খেয়াল করো। আমি এইখানে যে ঘরগুলা ক্রিয়েট করছি এদের প্রত্যেককে বলা হয় টেবিলের সেল। কি বলা হয়? টেবিলের সেল। তাহলে এখানে কয়টা সেল আছে আমাদের? আনলিমিটেড বা অনেকগুলা। এখানে যদি আমরা খেয়াল করি অলমোস্ট প্রায় 12টা সেল আছে, এরকম এদেরকে বলা হয় সেল। আমরা যদি ভালো করে খেয়াল করি এই যে দুইটা সেল, এই দুই সেলের মাঝখানে একটা ফাঁকা আছে, শুধুমাত্র দুই সেল না, এই যে এই টেবিলের বর্ডারের সাথে সেলের একটা ফাঁকা আছে, আবার এইখানে একটা ফাঁকা আছে। এই যে ফাঁকা জিনিস জায়গাগুলো আছে এইটা তো আমার এই টেবিলের সেলের মধ্যে নাই। যেহেতু এই টেবিলের সেলের মধ্যে ফাঁকা নাই, সেই ফাঁকাগুলোকে অফ করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড সেল স্পেসিং। এই জায়গার জন্য আমরা ইউজ করতে পারি সেল স্পেসিং। এন্ড এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই সেল স্পেসিংটা কার? এটা যেহেতু আমরা টেবিলের মধ্যে ইউজ করব, তাই সেল স্পেসিংটা আমরা কার অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করব? টেবিলের অ্যাট্রিবিউট। এখন এইটা ম্যান্ডেটরি না, একটু খেয়াল করো, এটা আমি কি বলছি? ম্যান্ডেটরি না। কেন ম্যান্ডেটরি না? তোমাদের মোস্ট অফ দ্য জায়গাতে সেল স্পেসিং ব্যবহার করে না, তোমাদের টিচাররা ব্যবহার করে না। তার মানে তুমি যদি এইচএসসি তে লিখো, মানে নাও লিখো, এটা মার্ক কাটবে না। আর বাট যদি লিখো, শিখে রাখো, শিখা তুমি সামনে আরো বেটার করতে পারবা। বাট এরকম না যে তোমার লিখতেই হবে। সেল স্পেসিং না লিখলে প্রবলেম নেই, বাট হ্যাঁ বর্ডার না লিখলে প্রবলেম আছে। সেল স্পেসিং না লিখলে প্রবলেম নেই, বাট আমার মতে তুমি যেহেতু কোডিং শিখতেছো, কোডিং এর খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই জানা উচিত। তুমি যখন প্র্যাকটিক্যাল কোডিং করবা অবশ্যই এখানে এরকম ফাঁকা থাকবে। তো এই তুমি যদি সেল স্পেসিং না দাও, আর যদি তুমি এখানে বলো না ফাঁকাটা থাকবে না, তখন তোমাকে সেল স্পেসিং ইউজ করতে হবে। আর এই সেলের মধ্যবর্তী স্থলে এই ফাঁকাগুলোকে অফ করার জন্য আমরা সেল স্পেসিং এর একটা ভ্যালু ইউজ করি, দ্যাট ইজ কল্ড 0। কারণ সেল স্পেসিং এর বাই ডিফল্ট ভ্যালু, বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ তুমি যখন সেল স্পেসিং ইউজ করবে না, বাই ডিফল্ট চারোদিকে এক দাগের সমান ফাঁকা নিবে। যেহেতু এখানে এক দাগের সমান ফাঁকা আমার এই টেবিলটাতে নাই, এখানে যেহেতু আমাদের ফাঁকা নাই, দেখো ফাঁকা নাই, এ একটা সেল এবং এ একটা সেল, দুই সেলের মাঝখানে কোনো ফাঁকা নাই। যেহেতু ফাঁকা নাই তাই আমাদের কি ইউজ করতে হবে? সেল স্পেসিং 0, বাট ম্যান্ডেটরি না, খেয়াল রাখবা। এবার যদি দেখি আমরা এই টেবিলের রো আছে, মাঝে মাঝে আমাদের কিছু ডিফারেন্ট টেবিল দেখা যায়, এই টেবিলের রো গুলার মাঝে মাঝে হাইট বৃদ্ধি পায়, অর্থাৎ একটু হাইটটা বেড়ে যায়। যেমন আমরা যদি খেয়াল করি এই হচ্ছে আমাদের টেবিল, এটা হচ্ছে টেবিলের রো, এই রো এর একটা হাইট আছে, কি আছে? হাইট। এখানে যে কোনো টেবিলের বাই ডিফল্ট হাইট, অর্থাৎ তুমি যে টেবিলের রো গুলো ইউজ করবা সেগুলো সব দেখবে একই ধরনের আসতেছে, একই সাইজের আসতেছে। সো এই হাইট গুলাকে বৃদ্ধি করার জন্য অনেক সময় এরকম আসে টেবিল। তাহলে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, এখানে এই টেবিলে এটা দিলাম কি আমরা প্রথম রো, এটা দিলাম কি আমরা দ্বিতীয় রো। এবার দেখো এই টেবিলের এই রোটা যেমন আছে, আমরা যদি খেয়াল করি এই যে রোটা, এই রোটা কি সেম? অবশ্যই না, কারণ এই টেবিলের এই রো এর হাইটটা যা আছে এই টেবিলের এই রোটার হাইটটা সেম না। যেহেতু হাইটটা সেম না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইটার জন্য একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম হচ্ছে হাইট। এখন তুমি বলবা স্যার হাইটের তো ব্যবহার নাই, হাইট তো আমরা কলেজে করি নাই, এটা তো প্রয়োজন নেই। যদি একটু ভালো করে খেয়াল করো, ঢাকা বোর্ড 2019 অবশ্যই হাইট দিয়ে কোশ্চেন আসছে। ঢাকা বোর্ড 19 এর যে টেবিলটা ছিল এই টেবিলটা এই টাইপের ছিল, যেখানে একটা মাঝখানে দাগ দিয়ে দিয়েছিল, লাইক এরকম ভাবে। এন্ড এই রোটার এই যে রো, এই রো এর হাইটটা বাড়ায় গেছে। এখন তোমার কলেজে করানো হচ্ছে না বিদায় যে তুমি বলবা নাই, এরকম বিষয় না। কারণ তোমার এইচএসসি 2025 সালে টেবিলের রো এর হাইট দিতেই পারে। সো হাইট যদি ইউজ করে তাহলে হাইটটার জন্য আমরা কি ইউজ করতে পারি? একটা অ্যাট্রিবিউট, তার নাম কি বলছি আমরা? হাইট।
বুঝতে পারছো? তাহলে হাইটটা কার ছিল? টেবিলের একটা রো এর হাইট ছিল, আর রো এর জন্য আমরা কোনটা ইউজ করছি? টিআর ট্যাগ, এন্ড তার ভিতরে অ্যাট্রিবিউটের নাম কি দিতে পারি আমরা? হাইট। এবার তুমি যদি রো এর হাইট দাও, হাইটের ভ্যালু কত দিব? মনে রাখবা এই যে হাইট, এই হাইটের ভ্যালু বাই ডিফল্ট হচ্ছে 10 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার বলা হয়, এটা হচ্ছে যে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল এর যে হিসাব আছে ওই হিসাব অনুযায়ী এটার ভ্যালু ধরা হয়। এখন এই টেবিলটার বাই ডিফল্ট হাইট যদি 10 সেন্টিমিটার হয়, এইটার রো এর হাইট যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এই রো এর হাইটটা অবশ্যই কি হবে? প্রথম রো এর চেয়ে বাড়ছে বা বৃদ্ধি পাইছে। যেহেতু বৃদ্ধি পাইছে, আর এই বৃদ্ধি পাওয়ার জন্য আমরা কি করতে পারি? এখানে হাইটটাকে বাড়ানোর জন্য এই হাইটের ভ্যালু ইনক্রিজ করতে পারি। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে এই হাইটের ভ্যালু আমরা কত লিখতে পারি? যদি এটাকে 10 বলি, তাহলে এটাকে আমি 3 গুণ বলতে পারি, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, অথবা আমি 4 গুণ বলতে পারি। 3 গুণ বললে ভ্যালু বলবো 30, 4 গুণ বললে ভ্যালু বলবো 40। মানে একটা কি বলা হয়, আন্দাজটা কাছাকাছি যেন হয়। মানে এরকম হলো যে এটা 3 ঘরের সমান হতে পারে, বা এইটার 4 ঘরের সমান এটা হতে পারে। তাই আমি 30 বা 40 ব্যবহার করছি। তুমি যদি বলো স্যার হাইট 100, তো এটা তো আর হইলো না, একটা তো মেজারমেন্ট লাগবে না, যে কাছাকাছি মেজারমেন্ট। যেমন এখানে এই রোটা 10 সেন্টিমিটার হলে এই রোটাও 10, এটাও 10, এটাও 10, বাট এটা যদি 10 হয়, এইটা তো আর 10 না, এটা অবশ্যই একটু বাড়বে। আর বৃদ্ধি করার জন্য তোমাকে ইউজ করতে হবে হাইট নামের অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা টিআর এর সাথে ইউজ করলাম হাইট। এই হাইটটা কার ছিল? টেবিলের হাইট ছিল। তাই আমরা এখানে রো এর হাইট ছিল, রো এর সাথে ইউজ করলাম। রো এর হাইটের বাই ডিফল্ট ভ্যালু কত বলছি আমরা? 10 সেন্টিমিটার। এবং যদি হাইটটা বৃদ্ধি পায়, তখন আমরা এখানে কত ইউজ করতে পারি? 30 বা 40। দেখো বুঝতে পারছো কিনা? প্রবলেম হলে জানো। এমডিএস ফাহিম স্যার, এই ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? আরিয়া, অবশ্যই এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, মেবি নেক্সট 1 মাসের মতো রেকর্ডেড থাকবে, এন্ড এরপর হয়তো বা রেকর্ডেড নাও থাকতে পারে, আমি শিওর না, বাট 1 মাসের মতো রেকর্ডেড থাকার কথা আমি যতটুকু জানি। হ্যাঁ 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 ডাউনলোড করা যাবে, এখান থেকে লাইভ ডাউনলোড করা যায়। ও তাহলে তো হয়েছে, তাহলে আমাদের থেকে যাবে, এটা ইউটিউবে আমাদের রেকর্ডেড ক্লাসটা থেকে যাবে, এন্ড ফেসবুকে মোস্ট প্রবাবলি 1 মাসের মতো এটা থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে 1 মাসের মতো থেকে যাবে, বাট ইউটিউবে আমরা ডাউনলোড করে আপলোড করে দিব, ওইখানে তোমরা পাই যাবে, খেয়াল রেখো। তাহলে এই হচ্ছে আমাদের টেবিলের রো। এরপর যদি খেয়াল করে আমরা টেবিল কলাম আছে, কলামের তো প্রয়োজন নেই, টেবিল হেডিং আছে, টেবিল ডেটা আছে। আমরা যদি খেয়াল করি টেবিল হেডিং, হেডিং এর জন্য আমরা কোনটা ইউজ করছি? টিএইচ ট্যাগ। এখন এই যে টেবিলের হেডিং বা এই যে টেবিলের ডেটাগুলো আছে, এই যে হেডিং বা ডেটা আছে, এই তথ্যগুলা একটা সেল, ধরো আমি বললাম এই টেবিলের এই যে এটা, ধরো আমি একটা বাইরে নিয়ে আসলাম এই সেলটাকে বোঝানোর জন্য, ধরো এই একটা সেল আমি ইউজ করলাম, ধরো এটা হচ্ছে এই সেলটা, আমি এই সেলটা ধরো এরকম একটু বড় করে নিলাম। একটা সেলের ডিফারেন্ট পজিশন আছে। যেমন আমি কোন একটা তথ্যকে এই সেলের এখানে রাখতে পারি 1, এটাকে বলা হয় কি? লেফট পজিশন। কি বলা হয়? আমাদের টেবিলের লেফট পজিশন। আর এবার যদি আমি লিখি 2, মিডল পজিশন, 3 আমাদের এই সেলটার রাইট পজিশন। আমি যদি বলি 4, এটা হচ্ছে কি আমাদের সেলের টপ পজিশন। আমি যদি বলি এটাকে 5, তাহলে এটা কি হবে? সেলের ডাউন পজিশন, বটম পজিশন বা ডাউন বলতে পারি, বটম বলবো আমরা যদিও। 6, এটা হচ্ছে কি আমাদের টপ এন্ড রাইট সাইড কর্নারে আছে। এন্ড আমরা যদি খেয়াল করি 7, ইট ওয়াজ ডাউন এন্ড কর্নারে আছে। এন্ড 8, এটাও ডাউন এন্ড কর্নারে আছে। এটা 9, এটাও কি উপরে আছে এবং বাম পাশে আছে। এর মধ্যে অনেক টিচাররা এই টপিকটাতে একেবারে আগ্রহী না। যেমন তোমরা মোস্ট অফ দ্য সময় HTML এর কোডিং করার সময় প্রথম কথাই বলো যে আমাদের অ্যালাইনমেন্ট করা হয় না। তো অ্যালাইনমেন্ট কেন করবো না ভাই? আমরা যদি দেখি একটা সেলের এতগুলা প্রায় 9টা জায়গায় তথ্য রাখতে পারি, আর এই 9টা জায়গায় তথ্য রাখার জন্য আমরা 2টা অ্যাট্রিবিউট ইউজ করি। একটা নাম হচ্ছে অ্যালাইন, একটা নাম হচ্ছে ভি অ্যালাইন। এখন যদি খেয়াল করি অ্যালাইন এবং ভি অ্যালাইন, এইটার আবার 3টা করে ভ্যালু আছে। যেমন অ্যালাইনের 3টা ভ্যালু হচ্ছে লেফট, রাইট এবং সেন্টার। এবং ভি অ্যালাইনের 2টা ভ্যালু আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম, এবং আরেকটা আছে মিডল। এই যে পজিশনগুলো, এই পজিশনগুলোর ভিতরে অলওয়েজ একটা টেবিলের অ্যালাইনের লেফট এবং ভি অ্যালাইনের মিডল, এই 2টা হচ্ছে বাই ডিফল্ট। এইটা আবার টিচাররা মানতে নারাজ। তাদের কথা হচ্ছে আমি অ্যালাইন ট্যালাইন কিছু না দিলেও সে মাঝখানে থাকবে, বাট বিষয়টা সঠিক না। যেমন মিডল বলতে টিচার ভাবে যে এই মিডল না, এইখানে আমরা যদি দেখি লেফট মিডল, এই যে পজিশনটা আছে একের পজিশন, এটা হচ্ছে কি আমাদের লেফট মিডল। অর্থাৎ এই পজিশনটা হচ্ছে বাই ডিফল্ট। তুমি যদি কোন একটা টেবিলের মধ্যে অ্যালাইনমেন্ট না করো, তথ্যটা এরকম লেফট মিডলে এই অংশটাতে থাকবে। খেয়াল রেখো কথা। এখন তোমরা বলবো স্যার আমরা অনেক সময় যারা প্র্যাকটিক্যালে যাই আমরা তো দেখি না। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি যদি টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করো উইথ, তখন দেখতে পারবা তোমার যখন সেলের প্রস্থগুলো বাড়বে তখন দেখবা সবসময় তথ্যটা এই জায়গাটা যেয়ে বসে।
তোমরা যদি ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেনটা সলভ করো, এটা সলভ করতে যাও, তোমার যে তথ্যগুলো আছে উপরে বা নিচে বা মিডলে নেওয়ার জন্য, তখন দেখবা অ্যালাইনমেন্ট না দিলে তথ্যটা এই বাম পাশে যে এই পজিশনটা চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য টাইম টেবিলের ভিতরে যাবতীয় তথ্যগুলো মাঝখানে দেওয়া থাকে, আর যেহেতু মাঝখানে থাকে এই যে মিডল পার্ট আছে, এই মিডল পার্টের জন্য আমরা কি ইউজ করতে পারি, অ্যালাইন সেন্টার। তো আমরা যদি এখানে এই অ্যালাইন সেন্টারটা, এটাই আমাদের বেশিরভাগ সময় ব্যবহার করতে হয়, কারণ মোস্ট অফ দ্য টপিক অ্যালাইন সেন্টারে থাকে। এন্ড অনেক টিচাররা বলে সেন্টার বাই ডিফল্ট, বাট এটা সঠিক না। তোমরা যদি আমাদের বিগত লাইভ ক্লাস যেখানে আমি প্র্যাকটিক্যাল দেখাইছিলাম, যদি প্র্যাকটিক্যাল গুলো খেয়াল করো তাহলে দেখতে পারবা সেন্টার বাই ডিফল্ট না, বাই ডিফল্ট হচ্ছে লেফট মিডল, খেয়াল রাখবা। আর সেন্টারে নেওয়ার জন্য, যে সেন্টারে নেওয়ার জন্য আমাকে অ্যালাইনমেন্ট ইউজ করতে হয়। আবার ডান পাশে যেমন রাইট সাইডে নেওয়ার জন্য, যে রাইট সাইড, এটা নেওয়ার জন্য আমার কি করতে হবে, অ্যালাইন রাইট। ওপরে যে 4, এই ওপরে নেওয়ার জন্য আমার কি করতে হবে, ভি অ্যালাইন টপ। বাট শুধুমাত্র যদি ভি অ্যালাইন টপ দেই, সে আবার কই চলে যাবো, এই বাম বরাবর উপরে চলে যাবো। বাট যদি এইখানে রাখতে চাই, তখন আমাকে কি লিখতে হবে, এই 4 এর জন্য লিখতে হবে অ্যালাইন সেন্টার এবং ভি অ্যালাইন টপ। আমি যদি এইটা লিখি তাহলে তথ্যটা উপরে পজিশন চলে আসবে। আমি যদি নিচে লিখি তাহলে কি লিখবো, অ্যালাইন সেন্টার এবং ভি অ্যালাইন বটম। আমি যদি এই কাজটা এখানে ব্যবহার করি তাহলে তথ্যটা এই ঠিক মিডল বরাবর নিচে চলে আসবে। এখন তোমরা যদি এইটা ব্যবহার না করো, ধরো 25 এর বোর্ডের কোশ্চেন, তোমাদের বোর্ডের কোশ্চেন এরকম কোশ্চেন আসলো যে তোমাকে বলছে কি যে তথ্যটা এরকম মিডল পার্টে রাখা আছে, যেমন এই যে এই মিডল টপে রাখা আছে বা বটমে রাখা আছে, তখন যদি তুমি এটা ব্যবহার না করো তাহলে তোমার মার্কস কাটা গেল। এত কষ্ট করে এত কিছু কইরা অযথা মার্ক কাটা কেন খেতেছো? কারণ তোমার যদি কোনো একটা টিচার এইখানে যদি বলে 5, এইখানে যদি বলে 6, মানে বোর্ডে যদি বলে, তাহলে অবশ্যই সে চাবে যে তুমি ভি অ্যালাইন টপ দাও। আর যদি ভি অ্যালাইন টপ না দাও, অবশ্যই তোমার এখানে 1 মার্ক কেটে দিবে। এখানে তোমার নিচে দিছে, মানে সে বুঝাই দিছে যে আমি এখানে ভি অ্যালাইন বটম দেখতে যাচ্ছি, এবং তুমি যদি না লিখো তো মার্ক তো কাটা যাবে। তো এত কষ্ট করে কোডিং করবা, তাও 4 নম্বর অধ্যায় থেকে আসে 4 মার্ক টেবিল থেকে, এই 4 মার্কের মধ্যে যদি 1 মার্ক বা 2 মার্ক এই ছোটখাটো গুলোর জন্য কাটা যায়, মানা যায় না। তো আমরা যদি খেয়াল করি তাহলে এই হচ্ছে আমাদের কোডিং এর কনসেপ্ট। এগুলো আমাদের অ্যালাইন ভি অ্যালাইনের কাজ। আর ক্যাপশন তো ক্যাপশনে, যেটা হচ্ছে এই যে অংশটা, অর্থাৎ যে তথ্যটা কোন একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে, এই নামটাকে কি বলা হয়, টেবিলের ক্যাপশন। তাহলে তোমাদের আজকের কোডিং অর্থাৎ টেবিল শেখার জন্য যেই বিষয়টা মাথায় রাখতে হবে, যে এইচটিএমএল ট্যাগের দুইটা ট্যাগ, এইচটিএমএল এর দুইটা অংশ, হেড আর বডি। হেডের ভিতরে টাইটেল থাকবে, বডির ভিতরে ডিসপ্লেড পার্ট থাকবে। এবার যদি খেয়াল করি, এইচটিএমএল এর বেশ কয়েকটা ট্যাগ ইউজ করা হয়, এইচটিএমএল, হেড, টাইটেল, বডি। তুমি যখন এইচটিএমএল কোডিং করবা, এই ট্যাগ দিয়া এই স্ট্রাকচারটা মেইনটেইন করবা। উপরে এটা ম্যান্ডেটরি না, আমি বলছি যে এটা দিয়ে কি করা যায়, সিম্পল কোন একটা টেবিলের, এটা হচ্ছে কি আমাদের মূলত ওই কি বলা হয়, ভার্সন নির্দেশ করা হয়। যেমন আমরা কোন ভার্সন ইউজ করতেছি, এইচটিএমএল এর 5th ভার্সন। তো এটা দ্বারা কি নির্দেশ করা হবে, ভার্সন। আর বাকি যে তথ্যগুলো আছে এগুলোর কি বলা হয়, টেবিলের ডিসপ্লেড পার্ট। ও যদিও পুরাটা না, বডির অংশটা হচ্ছে ডিসপ্লেড পার্ট, আর হেড অংশটা হচ্ছে অন্যান্য ভাষাকে লিংক করানো, বিভিন্ন ভাষা অ্যাড করা। যেমন বাংলা ভাষা, একটা কোশ্চেন তোমাদের জন্য রেখা যায় যে আমরা অনেক সময় কোডিং এর ভিতরে বাংলা লিখতেছি, তো বাংলা লেখার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, কোন অ্যাট্রিবিউট ইউজ করা হয়। ভুলে এটার হালকা নিও না, কেউ ভাইবো না স্যার এটা তো কলেজে করায় নাই তার মানে আসবে না, ইম্পসিবল। এটা অবশ্যই আসবে। 2025 এর অবশ্যই দেখবা কোনো না কোনো বোর্ডে আসছে বাংলা লেখার জন্য কোন ট্যাগ বা কোন অ্যাট্রিবিউট ইউজ করা হয়, কোন অংশে অ্যাট্রিবিউট ইউজ করা হয়, খেয়াল রাখবে এগুলো। তো তোমরা একটু দেখো যে তোমরা সব বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে জানাও। এমডি এম হাসান, মাহিম হাসান শেয়ার করেছে আমার লাইভটা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আদার্স যারা আসছো সবাই লাইভটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, বিভিন্ন গ্রুপগুলোতে তোমাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও যে টেবিল কিভাবে সলভ করা যায় ইন ইজিয়েস্ট ওয়ে। এন্ড অবশ্যই আমাদের পরবর্তী ঈদের পরে তোমরা আমাদের কোর্সগুলোতে, অধ্যায় ভিত্তিক যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে কিভাবে জয়েন করা যায় এগুলো একটু খেয়াল করো। এরপরেও কারো কোনো প্রবলেম থাকলে জানাও আমাকে। অর্থাৎ তোমরা আমাদের অফলাইন পেইড কোর্সগুলোতে জয়েন করো অধ্যায় ভিত্তিক ভাবে, তোমাকে সম্পূর্ণ কোর্স দিতে হবে না। এইচএসসি 2025 অল্প সময় আছে, এখন আমরা চাইলেও আর তোমাদেরকে আমাদের মূল ব্যাচে জয়েন করতে পারতেছি না। শুধুমাত্র তোমাদের কিছু কিছু অধ্যায়ের ল্যাকিংস এর কারণে ওই অধ্যায়গুলোকে আমরা সরাসরি তোমাদের ওই কি বলা হয়, সিঙ্গেল একটা অধ্যায়কে তোমাদের পেইড কোর্সে ইনক্লুড করা হবে। অর্থাৎ তোমার দরকার শুধুমাত্র 4, তুমি 4th অধ্যায়ের জন্য জয়েন হতে পারো, তোমার 5 দরকার 5-এর জন্য জয়েন হতে পারো, এবং পেমেন্টটাও খুবই সীমিত। আমাদের অফলাইনের যে কোর্সগুলো আছে, অফলাইন কোর্সের চেয়ে প্রায় 70% কম করা হয়েছে তোমাদের অনলাইনের এই কোর্সের ফি। আমাদের অফলাইন কোর্সের ফি যেটা হবে তোমার অনলাইন কোর্সের ফি তার থেকে 70% কম করা হয়েছে। তো এরপরে প্রবলেম থাকলে আমাকে পার্সোনালি তোমরা অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো যতটুকু কাজ করা যায় তোমাদের জন্য।
ওকে, আমরা যদি দেখি এবার এই হচ্ছে আমাদের একটা টেবিল করার বেসিক শর্ত। এখন এই শর্তগুলো মাইনে আমরা যদি একটা সিম্পল কোডিং করতে চাই, খেয়াল রেখো এটা তোমার এত কিছু, এই যে টপ আর বটম আর সেন্টার, এই তিনটা জিনিস জাস্ট মনে রেখো, টপ বটম সেন্টার। যেমন তোমার সবচেয়ে বেশি ব্যবহার করা হবে সেন্টার, টপ আর একটা হচ্ছে বটম, এই তিনটা বেশি ইউজ করা হবে। তুমি জাস্ট এই তিনটাকে মাথায় রাখো, বাকিগুলো ইগনোর করলে চলবে। এবার যদি আমরা দেখি যে সিম্পল এই যাবতীয় বেসিকটাকে কাজে লাগে একটা কোডিং করা যায় কিভাবে, যে কোনো, তোমরা যদি এই পুরা লাইফটাকে দেখো, তোমরা লাইফটার পরবর্তীতে অবশ্যই রো স্প্যান কল স্প্যান ব্যতীত যত টেবিল আছে সকল টেবিল তোমরা এক চান্সে সলভ করতে পারবা। যেমন আমরা ধর একটা টেবিল এখানে ক্রিয়েট করলাম, একটা ছোট টেবিল ক্রিয়েট করতেছি, ধর এই একটা টেবিল দিলাম, এন্ড এই টেবিলের ভিতরে আমি কিছু রো দিলাম এবং কলাম দিলাম। ধর এই একটা টেবিল, এই টেবিলের ভিতরে লিখলাম আমি নেম, এখানে লিখলাম আমরা রোল। সো নেমের জন্য একটা ট্যাগ, নেমের জন্য একটা নাম দিলাম হচ্ছে ধরো এ 101, বি 102। এখন দেখো আমি দেখো এখানে মোস্ট অফ দ্য তথ্যগুলোকে সেন্টার রাখছি, আমি সব তথ্যই সেন্টার রাখছি। এখন আমি এখানে কোনো কিছু বাম পাশে রাখি না, তোমাদের এইচএসসি পরীক্ষা সব ম্যাক্সিমাম টেবিলেই তথ্য মিডলে থাকে। এখন মিডলে থাকে বিধায় টিচাররা ভাইবে না মিডল মনে হয় বাই ডিফল্ট, না রে ভাই, মিডল বাই ডিফল্ট না, বাই ডিফল্ট হচ্ছে লেফট মিডল। আমি যেটা বলছিলাম এখানে যেটা হচ্ছে সেন্টার, তো সেন্টার পজিশনটা হচ্ছে কি মূলত অ্যালাইনমেন্টের কাজ, এই যে অ্যালাইনমেন্ট ইউজ করতে হবে। তুমি যদি না করো মার্ক কাটবে তোমার টিচার, এইচএসসি পরীক্ষায় কাটবে। আর এইখানে যদি তুমি দেখো যে তথ্যগুলো এখানে সব মিডল বা সেন্টারে দেওয়া আছে, তাহলে বারবার দেওয়ার কি দরকার, বাই ডিফল্ট কোনো ওয়ে আছে বা বাই ডিফল্ট করে না যাবো, করে না যায় না। যদি করে না যেত তাহলে তো হয়েছিল আর একটু সহজে করা যেত, আমরা এটাকে আর একটু শর্টকাটও করতে পারবো, সেটা আমি সামনে দেখাবো। এবার যদি দেখি এই টেবিলটার এইচটিএমএল কোডিং, তাহলে সিম্পল আমরা জানি একটা এইচটিএমএল শুরু করা হয় কোথা থেকে, এইচটিএমএল ওপেনিং থেকে, যেটা আমি বলছিলাম দেখো এইচটিএমএল ওপেনিং। আর উপরে যে অংশটা আছে ডক টাইপ, আমি বলছি এটা বাই ডিফল্ট না, তুমি যদি চাও ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করতে পারো, খেয়াল রাখবা। ও আরেকটা বিষয়, আমরা নেক্সট উইক থেকে আমাদের যে অফলাইন ক্লাসগুলো আছে এই অফলাইন ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এই টপিকগুলো সরাসরি লাইভ ক্লাসে বলার চেষ্টা করব। তোমার যদি ক্লাসগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে তুমি ক্লাসগুলোতে জয়েন করতে পারো। আমাদের মোস্ট অফ দ্য অফলাইন ব্যাচগুলো হয় দুপুরের পর থেকে, আর দুপুরের পর থেকে যেহেতু হয় তো দুপুরের পরে তোমরা, যেহেতু রোজার মাস, সো রোজার মাসে তোমরা দুপুরের পরে জোহরের নামাজটা পড়া এরপরে তোমরা বসতে পারো আমাদের অফলাইন ব্যাচগুলোর সাথে, কিন্তু নন স্টপ ব্যাচগুলো চলবে। আর এই ব্যাচগুলোর কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা লাইভে পাবা সরাসরি ক্লাসের সাথে, আমাদের ক্লাস মানে অফলাইন ক্লাসের সাথে তোমরা সরাসরি অনলাইনেও ক্লাস করতে পারবা, সরাসরি অফলাইন এবং অনলাইন দুইটা একসাথে মার্চ করে ক্লাস করা হবে, তো তোমরা এগুলো খেয়াল রাখতে পারো। এবার যদি দেখি এইচটিএমএল শুরু করলাম, এইচটিএমএল উপরের অংশটা ভার্সনের জন্য ছিল, আমি লিখলেও সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই, লেখা একটা ঝামেলাতে লিখতেছি না। যারা একদম বিগিনার তারা একদম সিম্পল ওয়েতে করার চেষ্টা করো। তাহলে এইচটিএমএল দিলাম, প্রথম পার্ট হচ্ছে হেড, তাহলে এখানে আমরা শুরু করলাম কি হেড। এবার আমরা যদি দেখি হেড অংশের ভিতরে কি থাকবে, আমরা বলছিলাম টাইটেল, যেহেতু আমি এখানে একটা টেবিল নিয়ে কাজ করতেছি, আমি এখানে টেবিলে একটা নাম দিলাম স্টুডেন্ট, যেহেতু এখানে আমি একটা টেবিল নিয়ে কাজ করতেছি এবং টেবিলের জন্য আমি এখানকার টাইটেল ইউজ করতে পারি। অনেকে তোমাকে বলবে যে স্টুডেন্ট হচ্ছে এখানে টাইটেল, না বিষয়টা এরকম না, স্টুডেন্টটা ডিসপ্লেড শো করতেছে, তার মানে যেহেতু শো করে শোড অংশটা তো বডির অংশ আসবে, এইটা আবার আমার হেড অংশে যাবে কেন, হেড অংশতে বলছে যেটা লাইক আমার ওয়েবসাইটের টাইটেল বা শিরোনাম, বা এক কথায় আমি আমার ফাইলটাকে বা পেজটাকে যে নাম দিয়ে শো করবো বা সেভ করবো, নামটা হবে কি আমার সিম্পল এখানে টাইটেল। তাহলে এখানে আমি যেহেতু টেবিল নিয়ে কাজ করতেছি তাহলে টাইটেল হিসেবে ইউজ করতে পারি টেবিল, এবং টাইটেলটাকে আমরা কি করে দিতে পারি ক্লোজ। এই হচ্ছে আমাদের সিম্পল টেবিল স্টার্ট করার হবে। আর তোমার কাছে যদি বিরক্ত লাগে তুমি এই লাইনটাকে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, ভুল হবে না, কোনো মার্কও কাটা যাবে না, বাট বেটার দিয়ে যাওয়া, নাম না ইচ্ছা করলে কেটে দিতে পারো। দ্বিতীয় হেডটাকে আমরা কি করলাম ক্লোজ করে দিলাম। এবার যদি দেখি আমাদের এই টোটালটা হচ্ছে একটা বডির অংশ, তাহলে বডির জন্য আমরা কি শুরু করলাম, বডিটাকে ওপেন করলাম, যে বডির ওপেনিং। দেখো আমি যে এই যে অংশটা বলছি, আমি এই অংশটা এখানে বলছিলাম যে এইচটিএমএল এর পরে হেড বডি পর্যন্ত এই পুরাটাই হচ্ছে স্ট্রাকচারের অংশ। অর্থাৎ তুমি জাস্ট যে কোনো এইচটিএমএল কোডিং করবা, স্ট্রাকচারটা লিখবা, লেখার পরে ডিসপ্লেড অংশটা কোথায় থাকবে তোমার বডির অংশের মধ্যে। এখন বডির অংশে কি থাকবে টেবিল, এখন টেবিলের জন্য যদি খেয়াল করি আমাদের প্রথমে কোন ট্যাগ ইউজ করতে হবে, টেবিলের ট্যাগ, এন্ড টেবিলের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতে পারি, ইউজ করলাম টেবিল। এখন টেবিলের আবার দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে সেল স্পেসিং। খেয়াল করো, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে সেল স্পেসিং। এই বর্ডার বা সেল স্পেসিং এর যে বিষয়টা আছে এটা যেহেতু টেবিলের, তাই বর্ডারটা টেবিলের সাথে বসবে, মানে অ্যাট্রিবিউট একা বসতে পারে না, অ্যাট্রিবিউট সবসময় ট্যাগের সাথে বসে। দ্যাটস আমি অ্যাট্রিবিউট গুলো বলি অলওয়েজ রোহিঙ্গা, যাদের নিজস্ব কোনো আবাসস্থল নাই তারা এখানে বসতেছে। তো সেম এখানে ধরো ট্যাগ হচ্ছে কি আমাদের লাইক বর্ডার, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার কোনো নিজস্ব কোনো পজিশন নাই, সে কোথায় বসবে, সে যেই ট্যাগের তার ভিতরে বসবে। যেমন বর্ডারটা কার টেবিলের, তাই সে টেবিলের মধ্যে বসছে, খেয়াল রাখবা। যেমন আমাদের দেশের একটা অবস্থা আছে, আমরা অনেককেই ঠাই দিয়ে বসে রয়েছি, যদি ব্যাপার না, উই আর
রিচ। যাই হোক, তো দিলাম আমরা টেবিল। এবার টেবিলের সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে আমরা কি ইউজ করতে পারি, এখানে বর্ডার ইউজ করতে পারি। তাহলে টেবিলের সাথে ইউজ করলাম আমরা বর্ডার। এবং এই বর্ডার আবার একটা আদর্শ ভ্যালু আছে, যেহেতু ভ্যালু আছে এই ভ্যালুটাকে আমরা কত বলছিলাম, বর্ডার আদর্শ বললাম, যদি মুছে দিচ্ছি এই বর্ডারটা যদি এক দাগের সমান মোটা আছে, তাই বর্ডারের ভ্যালু কত ইউজ করলাম 1। এবং এই টেবিলের যে সেলগুলো আছে, এই যে সেল এই সেলগুলোর মধ্যবর্তী স্থলে কোনো ফাঁকা নাই, তাই আমরা কি ইউজ করব এখানে, সেল স্পেসিং। তাহলে আমি এখানে ইউজ করলাম সেল স্পেসিং, এবং এই সেল স্পেসিং এর ভ্যালু আমি কত ইউজ করলাম 0। তাহলে 0 দ্বারা কি বোঝাবে, সেলের মধ্যে কোনো ফাঁকা নাই। এবার যদি খেয়াল করি এই টেবিলের ভিতরে আমরা কাজ করব কিভাবে, রো ওয়াইজ, অর্থাৎ আমি রো নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এখানে রো নিয়ে কাজ করতে যাই, তাহলে রো এর জন্য আমাদের কি ইউজ করতে হবে, রো এর ট্যাগ ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি রো এর জন্য একটা ট্যাগ ইউজ করতে পারবো, যার নাম হচ্ছে কি টিআর ট্যাগ। অর্থাৎ আমরা যদি রো নিয়ে কাজ করব, প্রথম রো শুরু করলাম, এই রোতে যে সকল তথ্যগুলো আছে এই যাবতীয় তথ্যগুলোকে কি বলা হয়, টেবিলের হেডিং। এবং হেডিং এর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি টিএইচ ট্যাগ। দেখো আমি এখানে বলে রাখছি টিএইচ ট্যাগ। টিএইচ দ্বারা কি বোঝায়, টেবিলের হেডিং। এই হেডিংটা কোন জায়গায় আছে, আমার সেলটার মধ্যবর্তী স্থলে, তাই আমরা এখানে কি ইউজ করতে পারি, টিএইচ অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, নেইমের জন্য ছিল। আমরা লিখলাম এখানে নেম, দেন টিএইচ ওপেন করছি, টিএইচ ক্লোজ। পরবর্তী যদি দেখি এটা তো আমাদের এই ঘরটা, অর্থাৎ এখানে নেইমের ঘরটা কমপ্লিট হয়েছে, বাট এই যে রোটা শুরু করছি, রোটা কি কমপ্লিট হয়েছে না, রো এর আরো বাকি অংশ আছে। তাহলে এই অংশটার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, টিএইচ ট্যাগ। আবারও তথ্যগুলো দিলাম সেন্টারে, তাহলে দিলাম অ্যালাইন সেন্টার। এটা কার জন্য ছিল, নেইমের পরে আছে আমাদের রোল, দেন টিএইচ ওপেন করছি, টিএইচ ক্লোজ। এবার দেখো আমার এই সেলটাও কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখানে বোঝা ট্রাই করে, এই যে সেলটা গঠন করছি কি দ্বারা গঠন করছি, টিএইচ দ্বারা। এমসিকিউতে যদি বলে সেল গঠন করার জন্য কোন ট্যাগ, সেল গঠনের জন্য কোন ট্যাগ, তাহলে সেল গঠনের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতে পারি, একটা হচ্ছে টিএইচ ট্যাগ আর একটা হচ্ছে টিডি ট্যাগ। এই দুইটা ট্যাগ ইউজ করতে পারি, যদিও দুইটা কন্টেইনারটা খেয়াল রাখবা। এবার যদি দেখি এই রোতে আর কোনো তথ্য বাকি নাই, তাহলে টিআরটা ওপেন করছি, এই টিআরটাকে আমরা কি করে দিতে পারি, ক্লোজড। এর পরের যে রো আছে এই হচ্ছে আমাদের সেকেন্ড রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। এবং এই যে রোটা আছে এই রো এর জন্য আমরা একটা ট্যাগ অ্যাট্রিবিউট বা ট্যাগ ইউজ করতে পারি, যার নাম হচ্ছে টিআর ট্যাগ। অর্থাৎ এখানে একটু বিষয় খেয়াল করো, এইচটিএমএল কোডিং এর ক্ষেত্রে কোন একটা কাজ যখন শুরু করা হয়, তার কাজটা যখন শেষ হয়ে যায় তখন সাথে সাথে সে ক্লোজ হয়ে যায়। যেমন এখানে টিআর ওপেন করছি, তার ভিতরে দুইটা হেডিং ছিল, হেডিং দেওয়া শেষ, তার মানে টিআর ওপেন করছি, টিআর ক্লোজড। এরপরে যদি খেয়াল করি পরের রো, এই হচ্ছে আমাদের পরের রো। পরের রোতে যে সকল তথ্যগুলো আছে এরা সবাই কি আছে, ডেটা। তাহলে ডেটার জন্য কোন ট্যাগ ইউজ করতে পারি আমরা, টিডি ট্যাগ। এখন টিডি ট্যাগের মধ্যে প্রথমে আছে এ, সে তার নিজের ঘরের কোন জায়গায় আছে, মিডল পার্টে, যার সামনে এখানে কি ইউজ করতে পারি, অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, এর জন্য ছিল। দেন টিডিটাকে ক্লোজ করতে পারি, পরের ডেটা টিডি ওপেন, মাঝখানে বসছে, তাহলে কি ইউজ করতে পারি আমরা, অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, 101, দেন টিডিটাকে কি করতে পারি, ক্লোজ। তাহলে এই রো এর এই যে তথ্য দেখো, প্রথম ডেটা এ, দ্বিতীয় ডেটা 101, এই যে শেষ করলাম। যেহেতু এই রোটা কমপ্লিট, তাহলে যে টিআর ওপেন করছে এই টিআরটাকে আমরা কি করতে পারি, ক্লোজড। তাহলে এইভাবে করে আমি আপাতত 3 নাম্বার রোটাকে স্কিপ করলাম, প্রয়োজন নাই। তো এইভাবে করেই আমরা এরকম ধরো আরো যদি রো থাকতো, আমরা আবারও টিআর ওপেন করতাম, টিআর ক্লোজ, টিআর ওপেন, টিআর ক্লোজ, ভিতরে তথ্য লিখতে থাকতাম। সর্বশেষে যে আমরা কি করতাম, এই যে টেবিলটা শুরু করছি এই টেবিলটাকে আমরা ক্লোজ করতাম। এই হচ্ছে টেবিলের ক্লোজ। টেবিল ক্লোজ করার পরে সম্পূর্ণ বডির কাজ শেষ। এখানে আমরা কি করতাম, ওই যে স্ট্রাকচারে না, অর্থাৎ এই স্ট্রাকচারে বাকি যে কাজটা করছি, টেবিল ক্লোজ করার পরে বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। তার মানে এখানে আমরা কি করতে পারি, এখন বডিটারে ক্লোজ করে দিতে পারি এবং এইচটিএমএলটাকেও ক্লোজ করে দিতে পারি। আমরা যদি এই কোডিংটা করি, মানে এই যে স্ট্রাকচার এটা যদি আমরা লিখি, তাহলে সেই ক্ষেত্রে আউটপুটে আমাদের এই আউটপুটটা পাওয়া যাবে। তো এটা হচ্ছে একদমই বেসিক টেবিল, যারা একদমই বিগিনার তাদের জন্য এই স্ট্রাকচার এইচটিএমএল এর টেবিলের এই ট্যাগটুকু বা কাজটুকু, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। এরপরে যদি আমরা দেখি আমাদের বেসিক টেবিলের আরো কিছু কাজ আছে, আমাদের আরো 10 মিনিট সময় লাগবে। নেট শেষ, 26-এর ব্যাচের জন্য ব্যাচ হবে না? হ্যাঁ অবশ্যই 26-এর ব্যাচের জন্য ব্যাচ হবে। 26-এর ব্যাচ বা 25-এর ব্যাচ দুইটাই আলাদা আলাদা হবে। 26-এর কোর্সগুলো এপ্রিলের 15 তারিখ থেকে শুরু করা হবে। তো 26-এর যারা আছো তারা অধ্যায় ভিত্তিক ভাবে শুরু করতে পারো, অথবা সম্পূর্ণ কোর্সটাও কিনে নিতে পারো। বাট আমি সবসময় বলবো যে আগে একটা অধ্যায় ভিত্তিক কোর্স কিনে নাও, কেনার পরে দেখো তোমার ভালো লাগে কিনা। না ভালো লাগলে পড়ার দরকার নেই, কারণ অযথা তুমি এতগুলো টাকা খরচ করবা, প্রয়োজন কি? আবার এই ধরনের সুযোগ আছে যে তুমি ফুল কোর্স নিছো, এরপরে তোমার 1 সপ্তাহ পরে ভালো লাগতেছে না, এটা তুমি যদি জানাও তাহলে সেই ক্ষেত্রে তোমার ফুল টাকা ব্যাক করা হবে, মানে এতে কোনো প্রবলেম নেই।
যে ইনরোল করলাম, ইনরোল করার পর আমার ভালো লাগতেছে না, স্যারের পড়া ভালো লাগতেছে না, তো আমি করবো না, স্বাভাবিক বিষয়, তখন তোমার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে, খেয়াল রাখবা। আর আমাদের অনলাইন কোর্সগুলোর ক্ষেত্রে সুবিধা হচ্ছে এরকম যে অনলাইনের ক্ষেত্রে তোমরা এরকম লাইভ ক্লাস পাবা জুমে অথবা গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো পাবা। আর এর পরবর্তীতে হচ্ছে আবার এই ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিওগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করবো, যাতে করে তুমি যখনই ফ্রি হবা তখন যেন এগুলো দেখে নিতে পারো। তোমার যে কোনো সমস্যা তুমি যেন আস্ক করতে পারো, 24 আওয়ার সার্ভিস পাবা। তোমাদের যে কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে কোশ্চেন করলে সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে স্যার ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ডেড থাকবে, লং টাইম পর্যন্ত থাকবে, ফেসবুকে পরবর্তী 1 মাস থাকবে, ইউটিউবে আরো সময় থাকবে। আচ্ছা, ঝিলিক বলছে কোডিং এ বাংলা লেখার জন্য একটা ট্যাগ ল্যাঙ্গুয়েজ বিএন, আমি বাংলায় কথা বলে। হ্যাঁ, বেটার, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ভালো কথা, বাট আমি বলছি এখানে টাইটেলের মধ্যেও ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট আছে যেটা আপনাদের 3.1 এর সাথে রিলেটেড, সেটা কিভাবে অ্যাড করা যায় একটু খেয়াল করেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনি যেটা লিখছেন এটা ভুল না, এটা রাইট, পারফেক্ট হয়েছে। আপনি এখানে যেটা ব্যবহার করছেন পারফেক্ট হয়েছে, বাংলা লেখার জন্য খুবই ভালো। এটা আপনাদের এমসিকিউ তে আসবে, মনে রাখবেন এই কথাগুলো। ওকে, এরপর আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের বেসিক টেবিল। এরপর আমরা যদি আরেকটু স্ট্যান্ডার্ড টেবিল দেখি, অনেক সময় আমাদের টেবিলগুলো এরকম হতে পারে। ধরো আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি, আমি জাস্ট বর্ডারটা রাখতেছি, আমি ভিতরেরটা অংশটার কাছে ধরতেছি, জাস্ট এতটুকু মুছলাম। তোমার ধর একটা টেবিল দিছে এরকম যে এই হচ্ছে তোমার একটা টেবিল, ইট ওয়াজ নরমাল। হ্যাঁ, এই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে এই টেবিলটা দেওয়ার পরে তোমার কি করছে, এরকম একটা টেবিল দিছে, নরমাল রো একটু হাইট বাড়াই দিছে, এরকম একটা তথ্য দিছে। তোমার দিলে এখানে ধরো এ বি, এখানে দিল সি, এখানে দিল ডি, একদম সিম্পল টেবিল, বাট কিছুটা কাজ দিছে যে রো এর হাইট বাড়ায় দিছে। তো রো এর যদি হাইট বাড়ে তখন আমরা কোডিং এ কি কি কাজ করতে পারবো এই জিনিসটা যদি খেয়াল করি। এটা একটা টেবিল, আমি আবারও টেবিল শুরু করলাম, মানে বারবার লিখতে কষ্ট পেয়ে আমি একবারে লিখে দিছি। তো এখানে টেবিলটা শুরু করলাম, আমরা যদি খেয়াল করি আমাদের প্রথম রো এর জন্য টিআর ট্যাগ ইউজ করলাম। এই রোতে যে তথ্য আছে এরাও ডেটার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতে পারি? টিডি ট্যাগ। এখন এইখানে যে টিডি বা ডেটাটা আছে, ও এখন কথা হইতেছে স্যার এর আগের টেবিলের ভিতরে তো আপনি প্রথম রোতে যারা ছিল তাদেরকে হেডিং বলছেন, টিএইচ বলছেন, এখন কেন ডেটা বলতেছেন? একটু খেয়াল করে, আমি বারবার বলছি হেডিং হওয়ার দুইটা শর্ত। প্রথম শর্ত, তাকে প্রথম রোতে থাকতে হবে। দ্বিতীয় শর্ত, সে তো প্রথম রোতে থাকবেই, এর পাশাপাশি এই তথ্যগুলা বাকিদের চেয়ে ডিফারেন্ট হতে হবে, বাকিদের চেয়ে ডিফারেন্ট। আমি এখানে লিখছি এ বি সি ডি, একই ধরনের তথ্য, এমন না এ এর একটা ভ্যালু সি না, বা বি এর ভ্যালু ডি, এরকম না বিষয়টা। যেহেতু এইটার ভ্যালু এটা না, তাই এরাও এক একটা ডেটা, এটা কেউই হেডিং না। হেডিং কখন হবে? যদি প্রথম রোতে সবাই ডিফারেন্ট থাকে এবং নিচের তথ্যগুলো যদি প্রথম রো এর তথ্যগুলোর ভ্যালু হয়, মানে অ্যাট্রিবিউট, প্রথমগুলো যদি অ্যাট্রিবিউট বা ভ্যালু হয়, মানে প্রথমগুলোর মান যদি নিচের গুলো হয়, তবেই কেবলমাত্র প্রথম রোকে হেডিং বলতে পারবো। এছাড়া প্রথম রোতে থাকলেও হেডিং বলা যাবে না, ডেটাই বলতে হবে। যেমন এটিডি মাঝখানে বসে তাহলে আমরা ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার, এটা কার জন্য ছিল? এর জন্য ছিল। দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজ। পরে যেটা আছে বি, তাহলে বি এর জন্য আবারও টিডি ইউজ করলাম, মাঝখানে রাখা হয়েছে, তার মানে আমরা ইউজ করতে পারি কি? অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল? আমাদের বি এর জন্য ছিল। দেন টিডিটারে কি করতে পারি? ক্লোজড। এই রোতে আর কোনো তথ্য বাকি নাই, তাহলে যে টিআর ওপেন করছিলাম এই টিআরটাকে আমরা কি করে দিতে পারি? সিম্পল ক্লোজ। দেখো আগের মতো একদম, এর আগের যে কোডিংটা করছে সেম ভাবে করছে। পরের জন্য আছে, ও আবার অনেকে বলতে পারো আচ্ছা আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র বিগিনারদের জন্য, অর্থাৎ যারা পূর্বে এগুলো পারো তাদের কাছে মনে হতে পারে স্যার আমার বারবার অ্যালাইন সেন্টার লিখতে কষ্ট লাগে, কেন লিখবো? না লিখলে তো হয়, না লিখে আমি শুধু টিডি দিব। সেক্ষেত্রে আমি আগে বলছি সব বাম সাইডে চলে যাবে। আর এই বাম সাইডে, ডান সাইড বা উপরে নিচের যে কনসেপ্ট আছে সেটা বোঝানোর জন্য দেখো এই টেবিলটা, এখানে আমি সি কে উপরে দিয়েছি, ডি কে নিচে দিচ্ছি, মানে এখানে একটা কনসেপ্ট আছে, খেয়াল করো। আবার এখানে আমরা আরো কিছু কাজ করতে পারতাম, আমি অ্যালাইনমেন্টটা টিআর এর মধ্যে করতে পারতাম। আমরা সামনের যখন অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব এইচটিএমএল এর এই টেবিলের, তখন আমি বুঝাই দিব যে কিভাবে উপরে নিয়ে কাজ করা যায়। খেয়াল রাখুন। এবার যদি দেখি আমাদের পরবর্তী রো, এই যে শুরু করলাম পরবর্তী রো, এখন যদি আমি দেখি এই রোটার হাইট হচ্ছে এতটুকু, এটা হচ্ছে প্রথম রো, এটার হাইট এতটুকু, যেটা আমরা কিছু কি বলছিলাম বাই ডিফল্ট 10 সেন্টিমিটার, তো এটা তো 10 সেন্টিমিটার আছে। বাট আমরা যদি খেয়াল করি এইখানে যে রোটা দেওয়া আছে, এই যে হাইটটা, এই হাইট এবং এই যে হাইটটা, এই দুই হাইট কি সেম? এখন তুমি যদি এই রোতে, এই যে রোটা তৈরি হইলো, এই রোতে যদি হাইট না বাড়াও, তাহলে এই রো এর হাইট, এই যে এই রোটার হাইট, এইটা সমান চলে আসবে না? আর যদি এইটার সমান চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমার আউটপুটটা ভুল হলো। আর যদি ভুল হয়, যেই টিচার মানে বোর্ডে যখন তোমার এই কোশ্চেনটা দিবে, হাইট বাড়ায় দিবে, এই হাইটের উপরে তোমার মার্কস দিবে। অর্থাৎ টিচাররা যখন খাতা দেখে তারা পুরা কোডিং অক্ষর ব্যাক্ষর দেখে না, সে যেই কাজগুলো গুরুত্ব সহকারে দিছে ওই কাজগুলো, ওই পয়েন্টগুলো দেখে। যেমন এখানে হাইট বাড়াইছে, তার মানে এই জায়গায় তারা টিআরটাকে ভালো করে চেক করবে যে তুমি হাইট দিছো কিনা, না দিলে এক মার্ক কাটা।
এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তথ্যটাকে উপরে রাখছে, এখন তুমি উপরে রাখছো কিনা ওই জায়গাটাই খাতাটা দেখবে, চোখটা এখানেই পড়ে টিচারদের, খেয়াল রাখবে এটা। তাহলে এখন যদি দেখে টিআর, এখন এই রোটার হাইট বাড়ছে, তাই হাইট বাড়ার জন্য দেখো এই যে আমরা বলে রাখছিলাম টিআর একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি হাইট। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি, হাইট নামের অ্যাট্রিবিউট দিলাম হাইট। এটা কার জন্য ছিল, সি এর জন্য ছিল, সি। এন্ড দেন এখানে আমাদের তথ্যটা সরি আমরা যদি খেয়াল করি সি তো পরের কথা, আগে তো হাইট বাড়ছে, হাইট কতটুকু বাড়ছে, যেমন এটা যদি 10 ধরি তাহলে এটা কতটুকু হতে পারে, দ্বিগুণ বা 3 গুণ হতে পারে, তখন আমরা কত ইউজ করতে পারি, এখানে ধরো 30 বা 40 হাইটের ভ্যালু দিলাম, কারণ আমরা জানি বাই ডিফল্ট ছিল 10 সেন্টিমিটার, তো আমি এই ঘরটাকে 3 ঘরের সমান ধরলাম, তো 30 ইউজ করছি। এবার যদি দেখি এই ঘরে যারা আছে সব ডেটা, তো প্রথম ডেটার জন্য টিডি ট্যাগ, এখন এইখানে যেটা আছে সি, এই সিটা কোন জায়গায় আছে, উপরে আছে, উপরে রাখার জন্য আমরা কি ইউজ করতে পারি, ভি অ্যালাইন টপ। এটা টপে আছে ভালো কথা, বাট সেটা হচ্ছে সেন্টার বরাবর, কারণ অ্যালাইনের তো লেফট বাই ডিফল্ট। তাহলে এখানে আবার কি দেব আমরা, অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, সি, দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজড। এরপরে যদি ডেটাটা দেখি, এই ডি, এইটা একটা ডেটা দিলাম টিডি, সে আবার নিচে চলে গেছে, তার মানে আমরা কি দিব, ভি অ্যালাইন বটম। অনেকেই এই ভি অ্যালাইন অ্যাট্রিবিউট যখন ইউজ করে না ফর দ্য ফার্স্ট টাইম, খেয়াল রেখো অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ 25 বোর্ডের জন্য। এরপর যদি দেখি সে মিডল বরাবর নিচে নামছে, অর্থাৎ আমি যদি শুধুমাত্র বটম দিই, অর্থাৎ স্যার বটম দিলে কেন হবে না, অ্যালাইন কেন দিতে হবে, আমি যদি শুধুমাত্র বটম দিই তাহলে ডিটা এইখানে না থেকে এই বরাবর চলে আসবে, অর্থাৎ কারণ অ্যালাইনের তো বাই ডিফল্ট লেফট, লেফটটা বাই ডিফল্ট না, তাহলে তো সে বাম পাশে আছে, নিচে চলে আসছে, তার মানে এইটা হচ্ছে অ্যালাইন লেফটের পজিশন, খেয়াল সরি ভি অ্যালাইন বটমের পজিশন। আর যদি আমি ডিটাকে এই মিডল বরাবর রাখতে চাই, তাহলে আমাকে ভি অ্যালাইন বটম এবং অ্যালাইন সমান সেন্টার উল্লেখ করতে হবে। তোমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখবা, এতে করে তোমার কোডিং করতে আরো সুবিধা হবে। আমরা যখন ক্লাস নেই অনলাইন বা অফলাইন কোর্সগুলোতে সব প্র্যাকটিক্যাল করানো হয়, অনলাইনের পেইড কোর্সগুলো তো অবশ্যই এগুলো সব প্র্যাকটিক্যালি করানো হবে, এইচটিএমএল প্র্যাকটিক্যাল, সি প্র্যাকটিক্যাল। যার কম্পিউটার ল্যাপটপ আছে সে তো কম্পিউটার ল্যাপটপে করবে, যার নাই মোবাইল দিয়ে করাবো, অর্থাৎ আমরা মোবাইল দিয়ে প্র্যাকটিক্যাল করতে পারি। কারণ অনেকে আসবে স্যার মোবাইল দিয়ে প্র্যাকটিক্যাল করা যায়, আইসিডি সবই সম্ভব, যার ল্যাপটপ নাই সে কি করবে, সো অ্যাট লিস্ট মিনিমাম প্র্যাকটিক্যালের 7টা পাওয়ার জন্য হইলেও তার ফোন দিয়ে প্র্যাকটিক্যাল করা উচিত। এতে করে টপিকের উপর একটা ক্লিয়ারিটি আসে, যখন তুমি প্র্যাকটিক্যাল কোডিং কইরা নিজে দেখবা আউটপুট ঠিক আছে, তখন তোমার একটা মানে টপিকের উপর একটা কনফিডেন্ট আসবে যে আমি তো দেখতেছি, আমি নিজে তো আউটপুট দেখছি, তো রাইট। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, যে আমি কিভাবে এখানে কি বলা হয় অ্যালাইনমেন্ট ইউজ করছি, অ্যালাইনমেন্টে কারো কোনো সমস্যা আছে কিনা। আর এই লাইভটা তোমাদের ফ্রেন্ডদের সাথে, তোমাদের ফ্রেন্ডদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও সবাই। আর এরপরে কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাও। ওকে, এবার যদি দেখি আমরা এইখানে যে রোটা ছিল, এই রোটার কাজটা শেষ, তাহলে এই যে টিআর ওপেন করছিলাম, এই টিআরটাকে আমরা কি করে দিতে পারি, ক্লোজ। টিআরটা শেষ করলাম, একই সাথে টেবিল ক্লোজ হবে, বডি ক্লোজ হবে, স্ট্যাম্প ক্লোজ হবে, স্ট্যান্ডার্ড। সেম 2 রো 2 কলাম গেল একটা। নেক্সট ধরো এই হচ্ছে তোমাদের একটা টেবিল, আমরা আরো একটা টেবিল ছোটখাটো করে একটা টেবিল দেখাই। ধরো এই একটা টেবিল, এই টেবিলের কোডিং দিল, এখানে কি দিল, তোমার বললো যে আই সি টি, ধরো ছোট একটা টেবিল দিচ্ছে, এইটার কোডিং আমি এই কোডিংটা তোমাদের দেখাই দিচ্ছি। এগুলো গুরুত্বপূর্ণ, এত কিন্তু তোমরা একাধিক রো একাধিক কলাম দেখে আসছো, বাট ফিউচারে যা দেখবা হুট করা এরকম সিঙ্গেল রো অথবা সিঙ্গেল কলামের কিছু কোডিং, তখন স্টুডেন্টরা শক যে এইটা সলভ করবে কিভাবে, টেকনিক আছে খেয়াল করো। আমরা যদি দেখি আবারও এই দ্বিতীয়টার 3 নাম্বার টেবিলের জন্য, অর্থাৎ এই যে বেসিক টেবিলটা আছে এই টেবিলটার জন্য, এটা একটা টেবিলের জন্য টেবিল শুরু করছে, সেল স্পেসিং দিচ্ছি, এবার হচ্ছে রো অনুযায়ী কাজ করবো। তাহলে রো অনুযায়ী যদি কাজ করি, এই হচ্ছে আমাদের প্রথম রো। রো এর জন্য কোনটা ইউজ করতে পারি আমরা, দিলাম টিআর ট্যাগ। রোতে হাইট কিছুই বাড়ে নাই, নরমাল ডেটা দিলাম আমরা টিডি, তথ্যটা মাঝখানে আছে, তার মানে এখানে কি ইউজ করতে পারি আমরা, অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল আমাদের আই, দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজড। পরে যেটা আছে সি ও, এইখানে যদি দেখি আমরা এই যে এই ভুলটা যেটা আমি শুরু করছিলাম, যে এখানে টিডি দেওয়া শুরু করে দিয়েছিলাম, একটু ভালো করে খেয়াল করো, আমরা রো নিয়ে কাজ করতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রো, তাহলে এই রোতে তো আই আছেই, তাহলে আমি তো আই লিখছি, এই রোতে তো আর কোনো তথ্য নাই, তাহলে এই যে রোটা শুরু করছিলাম এই রোটাকে তো আমাদের শেষ করতে হবে। আমি যদি টিআর শেষ না করি তাহলে এই রো তো ক্লোজ হবে না, আর সি তো এই মানে আয়ের রোতে নাই, আয়ের রোতে থাকতে হলে তো এইখানে থাকতে হবে তথ্য, এন্ড এইখানে তো তথ্য নাই, তথ্য আছে পরের রোতে, তাহলে এই টিআরটা ক্লোজ করে এই যে গেলাম আমরা পরের রো। পরের রোতে আবার একটা ডেটা দেওয়া আছে, লিখলাম টিডি, মাঝখানে আছে অ্যালাইন সমান সেন্টার। আমি আবারও দেখো প্রথম রোতে যে আছে তাকে আমি ডেটাই বলছি, কারণ বাকিরাও সেম টাইপের ডেটা, দ্যাটস ওয়াই। তাহলে এখানে লিখলাম সি, দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজ। এরপর আছে কি আমাদের এগেইন টি আছে, আমি আবারও একই কাজ করতেছি, তোমরা খেয়াল রাখবে এটা। এই রোটা আমার শেষ, তার মানে এই যে টিআর ওপেন করছিলাম, টিআরটাও কি হয়ে যাবে
ক্লোজ। এরপর যদি দেখি আমরা পরবর্তী রো, কারণ পরবর্তী রো এর জন্য আমরা কোনটা ইউজ করতে পারি, এগেইন টিয়ার অ্যাটাক। এই রোতে যে তথ্যটা আছে কি দেওয়া আছে এখানে টি, এটা কি ছিল, এটা একটা ডেটা, এটার জন্য কোনটা ইউজ করতে পারি, টিডি অ্যালাইন সমান সেন্টার, এটা কার জন্য ছিল, টি এর জন্য। দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজড। দেন এই যে টিআর ওপেন করছি, এই টিআরটাকে আমরা কি করে দিতে পারি, ক্লোজড। এই হচ্ছে নরমাল বা বেসিক, বা বেসিকের মধ্যে কি বলে, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না, তো টেবিলের ক্ষেত্রে প্রথমটা ছিল সিম্পল, এবারটা একটু বেটার, এরপরটা একটু গর্জিয়াস করার চেষ্টা করছি। তো সিম্পল টাইপের যত টেবিল আছে, এই সিম্পলের মধ্যে গর্জিয়াস যত টেবিল আছে, সকল টেবিল এই এক ক্লাসেই সলভ হয়ে গেছে। তোমরা যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমাদের সরাসরি জানাইতে পারো, এই জিনিসগুলো দেখতে পারো। বা টেবিলটাকে 3টা টেবিল যে কোডিং করছি কিভাবে করছি, দেখো আমি বারবার বলছি একই সেম স্ট্রাকচার আমি কোডিং করছি, আমি এই জায়গাটার কোনো পরিবর্তনই আনি নাই, এই জায়গাগুলোর কোনো পরিবর্তনই আনি নাই, শুধু কাজ করছি ভিতরের। তার মানে তোমাদের যারা টেবিলের উইকনেস আছে, তুমি নরমাল এতটুকু ফিক্সড রেখে মাঝখানের কাজ করো। নেক্সট ক্লাস হবে খুব শীঘ্রই, আমি জানাই দিব, আমাদের পেজের সাথে তোমরা কানেক্টেড থাকো, আমি খুব শীঘ্রই তোমাদের জানাই দিব পরবর্তী টেবিলের বাকি যে স্ট্যান্ডার্ড ক্লাস কবে হবে। ও তার আগে একটা বিষয়, আমি তো এই টেবিলটা করলাম, এখন তোমাদের আমি আরেকটা টেবিল দিতেছি এইচডব্লিউ আকারে, একটু খেয়াল করো। এই একটা টেবিল ক্রিয়েট করলাম আমি, ধরো এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করছি, এন্ড এখানে আমি অবশ্যই নরমাল বড় টেবিল দিছি, এখানে দিলাম আমি আইসিটি রিশাদ স্যার। এই যে আমি টেবিলটা বানাইছি, এই টেবিলটা আমি তোমার সিঙ্গেল একটা রো এর, মানে সিঙ্গেল রো গুলো যদি থাকে, সিঙ্গেল রো করে কলাম নাই, শুধু রো আছে, তখন টেবিলটার কোডিং কেমন হবে দেখা দিচ্ছে। এখন আমি এখানে একটা কলাম দিয়ে কোডিং দিলাম। ও আবার একটা কথা, কলাম দেখে কেউ আবার টিসি ব্যবহার করা শুরু করো না, আমি তো আগে বলছি টিসি ইউজ করা যাবে না, টিসি ছাড়া তোমরা টিআর দিয়ে দেখে করো, কমপ্লিট করার চেষ্টা করো। কমপ্লিট করে অবশ্যই আমাদের মেসেঞ্জারে দাও অথবা কমেন্ট বক্সে দাও, আমি পরবর্তীতে এই কোডিং গুলার অ্যান্সার গুলো চেক করে তোমাদের জানাবো, ভুল বা সঠিক গুলা। ওকে, তো এটা সবার জন্য একটা কুইজে দেখি কে কত মার্কস পায়, কার কয়টা ভুল হয়। এই যে স্ট্রাকচার সেম আছে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট উইকে। আল্লাহ হাফেজ।